আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন সবাই। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে কিভাবে ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি হান্টিং করতে পারেন অটোমেশনের থ্রুতে। অ্যান্ড সেই বিষয়ে আজকের কিছু মেথড অ্যান্ড টেকনিক্স আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে আজকের এই ভিডিওটা যেহেতু ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি হান্টিং সম্পর্কে, সো আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন অলরেডি আপনারা ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি সম্পর্কে কিছুটা হলেও জানেন যে এই ভালনারেবিলিটিটা কীভাবে কাজ করে। এটার থিওরিটিক্যাল সব কিছু আপনারা আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আপনারা এটা জানেন, তারপরে এই ভিডিওটা দেখতে আসছেন। তারপরেও আমি ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি সম্পর্কে হালকা কিছু আমি যদি বলে রাখি, এই ভালনারেবিলিটি সম্পর্কে একটা সামারি যদি আমি দেই। ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি হচ্ছে এমন একটা ভালনারেবিলিটি, এটা প্রথমত এটা একটা ক্লায়েন্ট সাইড ভালনারেবিলিটি। অ্যান্ড এই ভালনারেবিলিটির থ্রুতে অ্যাটাকার চাইলে ভিকটিমের ব্রাউজারের মধ্যে জাভা স্ক্রিপ্টের কোড এক্সিকিউট করাইতে পারে। অ্যান্ড জাভা স্ক্রিপ্ট কোড এক্সিকিউট করানোর ফলে যেটা করা যায়, অনেক কিছুই করা যায়, যেরকম ভিকটিমের সেন্সিটিভ ইনফরমেশন আপনি হাইজ্যাক করতে পারবেন। অলসো আপনি ভিকটিমের যে সেশন টোকেনটা আছে, লাইক ধরেন আপনার ওয়েবসাইটের মধ্যে জাভা ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি রয়েছে। সো অ্যাটাকার চাইলে আপনার ওই ভালনারেবিলিটির থ্রুতে আপনার ওয়েবসাইটে যে ইউজাররা আছে সেই ইউজারদের ব্রাউজারের মধ্যে জাভা স্ক্রিপ্টের কোড এক্সিকিউট করাইতে পারবে। অ্যান্ড সেটার থ্রুতে কী করতে পারবে, সেই যে ভিকটিম আছে সেই ভিকটিমের যে সেশন টোকেন আছে সেটা অ্যাটাকার চাইলে ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটির থ্রুতে হাইজ্যাক করতে পারবে। আর যখন একজন অ্যাটাকার কোন একটা ভিকটিমের সেশন টোকেন বা কুকি হাইজ্যাক করে ফেলবে, ওই কুকির থ্রুতে কিন্তু অ্যাটাকার ওই ভিকটিমের অ্যাকাউন্টটাকে কিন্তু টেক ওভার করে ফেলতে পারবে, ওই ভিকটিমের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অ্যাক্সেস নিতে পারবে। আর তাছাড়াও আপনি অ্যাটাকার চাইলে এই জাভা স্ক্রিপ্টের কোড ভিকটিমের ব্রাউজারে এক্সিকিউট করে সেই ভিকটিমের যে সিএসআরএফ টোকেন আছে সেটাকেও কিন্তু রিট্রাইভ করে ফেলতে পারে। অ্যান্ড এটার ফলে যেটা হবে, আপনার ওয়েবসাইটের মধ্যে সিএসআরএফ যদি প্রোটেকশনও দেওয়া থাকে, ওই টোকেনটা যদি অ্যাটাকার পেয়ে যায়, ওই টোকেনের থ্রুতে কিন্তু সেই ভিকটিমের অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো কিন্তু আপডেট, চেঞ্জ, ডিলেট এই সব কিছুই কিন্তু করতে পারবে সিএসআরএফ টোকেনের থ্রুতে। তো এইটাও কিন্তু অ্যাটাকার চাইলে হাইজ্যাক করতে পারে। তো বুঝতেই পারতেছেন এটা কিন্তু একটা সিরিয়াস ভালনারেবিলিটি। তো তারপরেও এটা ডিপেন্ড করে এটা আসলে কোথায় পাওয়া যাচ্ছে। যদি এমন কোনো ইন পয়েন্টে পাওয়া যায় যে ইন পয়েন্টের মধ্যে কোনো কুকি নাই বা ওই ইন পয়েন্টটা কোনো সেন্সিটিভ না, সেক্ষেত্রে এইটার আবার সেভারিটি হচ্ছে লো হয়ে যায়। আবার যদি এমন হয় যে এইটা এমন একটা ইন পয়েন্টে পাওয়া গেছে একদম যেখানে যেই ইন পয়েন্টের মধ্যে কিনা ইউজারের সেশন টোকেন থাকে, অথবা সেই ইন পয়েন্টের মধ্যে ইউজারের কোনো সেন্সিটিভ ইনফরমেশন রয়েছে, তো ওইগুলোও কিন্তু অ্যাটাকার চাইলে হাইজ্যাক করতে পারবে। সোজা বাংলায় এক্সএসএসের থ্রুতে আপনার অ্যাটাকার চাইলে ভিকটিমের ব্রাউজারের মধ্যে জাভা স্ক্রিপ্টের কোড এক্সিকিউট করাইতে পারে। অ্যান্ড যেহেতু জাভা স্ক্রিপ্টের কোড এক্সিকিউট করাইতে পারতেছে, তো জাভা স্ক্রিপ্টের মাধ্যমে যেই ফাংশন বা যেই কাজগুলো করানো যায় সাধারণত, সেই সব কিছুই অ্যাটাকার চাইলে করতে পারবে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন সামারিটা। অ্যান্ড এইটারও কয়েকটা টাইপ আছে, তো এই টাইপগুলো সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন। তো আর কথা না বাড়াই আমি হচ্ছে আমার মেইন টপিকে চলে যাই। তো ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি হান্টিং করতে গেলে আপনাদের প্রথমত যেটা লাগবে, আপনাদের হচ্ছে আপনার একটা টার্গেট চুজ করে নেবেন। আর সেই টার্গেটের যে সাবডোমেনগুলো আছে সেই সাবডোমেনগুলো হচ্ছে কালেক্ট করে নেবেন। তো আজকের এই ভিডিওর জন্য আমি হচ্ছে টার্গেট হিসেবে চুজ করে নেব আমাদের বাংলাদেশের যে দারাজ আছে, দারাজ.com.bd, এটা হচ্ছে আমি আজকের এই ভিডিওর জন্য আমার টার্গেট হিসাবে নিব। তো এইটার অ্যাকচুয়ালি কিন্তু একটা বাগ হান্টিং প্রোগ্রাম রয়েছে, আমি জানি না স্টিল এইটা এখনও কন্টিনিউ আছে কিনা, বাট আমি দেখছিলাম যে আলিবাবাতে দারাজ.com.bd সহ আরও এটার আরও কিছু ভিন্ন কান্ট্রির টিএলডির প্রোগ্রাম লঞ্চ করছে। সো ওইখান থেকে আমি দারাজ.com.bdর যে সাইটটা আছে ওইটাকে হচ্ছে আমি পিক করে ওইটার মধ্যে আজকের এই ভিডিওটা আমি সব কিছু দেখানোর চেষ্টা করব। সো শুরু করা যাক। আমি যদি এখানে আসলে দেখা যাবে যে দারাজ বাগ বাউন্টি প্রোগ্রাম আলিবাবা ওরা হচ্ছে লঞ্চ করছে ওদের ওইখান থেকে। তো এই যে হচ্ছে এই দারাজের একদম ফুল ওয়াইল্ড কার্ড হচ্ছে আমি চাইলে স্ক্যান করতে পারবো। সো এইখান থেকে আমি নিচ্ছি, আমি এমন কোনো টার্গেট চুজ করতেছি না যেটা কিনা বাগ হান্টিং প্রোগ্রামে নাই। তো আর আরেকটা বিষয় বলে রাখি, আজকের এই ভিডিওটা আমি যা দেখাচ্ছি সবই হচ্ছে এডুকেশনাল পারপোজ। তো এই ভিডিওটা দেখে আপনি যদি কোনো নন ইথিক্যাল কোনো কাজবাজ করেন সেটার জন্য আমি দায়ী থাকবো না। আচ্ছা, আমার টার্মিনালটা আমি একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে আমার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে আমি যে
একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব দারাজ নামে, যাতে আমার কাজটা সুবিধা হয়। ওকে, তো প্রথমত আমরা যেটা করব, আমরা চাইলে, আচ্ছা সরি অ্যাকচুয়ালি আমার কারেন্ট চলে গেছিলো, যে কারণে আমার এগেইন এখান থেকে রেকর্ডিংটা স্টার্ট করতে হচ্ছে। সো যেখানে ছিলাম, আপনি যদি ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি হান্টিং করতে চান, আপনাকে কিন্তু দুইটা বিষয়ের উপর ফোকাস রাখতে হবে। একটা হচ্ছে আপনাকে ইনপুট ফিল্ড বের করতে হবে, যত বেশি ইনপুট ফিল্ড বের করা যায় তত বেশি করতে হবে, কারণ যত বেশি ইনপুট ফিল্ড আপনি ডিসকভার করতে পারবেন তত বড় আপনার অ্যাটাক এরিয়াটা বেড়ে যাবে। কারণ কোনো না কোনো একটা ইনপুট ফিল্ড হয়তো বা ভালনারেবল, অনেক সময় দেখবেন যে যেগুলো ক্রল করে পাচ্ছেন সেগুলোও ভালনারেবল না, বাট হিডেন কিছু প্যারামিটার আপনি পরবর্তীতে যদি পেয়ে যান সেগুলো হয়তো বা ভালনারেবল হতে পারে। সো দেখতে হবে যে প্রথমত আমাদেরকে ইনপুট ফিল্ডগুলো বের করে নিতে হবে যত বেশি সম্ভব, তো সেটা আমরা আগে প্রথমত করব। আর সেকেন্ডলি যেটা আমাদেরকে দেখতে হবে যে আমরা আমাদের ইনপুট ফিল্ডের মধ্যে যে ভ্যালুটা ইনজেক্ট করতেছি বা যেই ভ্যালুটা আমরা ওইখানে ইনপুট করতেছি সেটা অ্যাকচুয়ালি আমাদের রেসপন্সের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে কিনা। তো এই দুইটা বিষয় আমাদেরকে ভেরিফাই করতে হবে। যদি দেখি যে কোথাও এই দুইটা বিষয় মিলে যাচ্ছে, যে আমরা ইনপুট ফিল্ড পেয়েছি অ্যান্ড ওই ইনপুট ফিল্ডের মধ্যে আমরা যেই বিষয়টা যেই ভ্যালুটা ইনপুট করতেছি সেটা আমাদের রেসপন্সের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে, তো সেই জায়গাটা আমাদের জন্য সবচাইতে আইডিয়াল ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি টেস্টিং করার জন্য। তো আই থিঙ্ক আমি কিছুটা আইডিয়া দিতে পারছি যে আমাদের কি কি লাগবে। তো প্রথমত হচ্ছে আমরা ইনপুট ফিল্ড কালেক্ট করব। তো এই ইনপুট ফিল্ড সাধারণত প্যারামিটারগুলোকে বলা হয়। আপনারা প্যারামিটার যদি না চিনে থাকেন, দেখবেন গেট বেস প্যারামিটারগুলো সাধারণত যেরকম হয়, দেখবেন যে ইউআরএল এর মধ্যেই অনেক প্যারামিটার থাকে, এরকম কোয়েশ্চেন মার্কের পর এরকম যে কোনো র্যান্ডম নামে থাকে অ্যান্ড তারপর একটা ইকুয়াল সাইন থাকে, অ্যান্ড ইকুয়াল সাইনের পর আপনি এটা যাই দিবেন এটাই হচ্ছে ওই ভ্যালু, আপনি ওই প্যারামিটার বা এটাকে আপনি ইনপুট ফিল্ড বলতে পারেন, আর এইটা হচ্ছে ইনপুট ফিল্ডের মধ্যে আপনার যে ভ্যালুটা আপনি ইনপুট করতেছেন সেটা বলতে পারেন। তো আমাদেরকে এই প্যারামিটারগুলো বের করতে হবে। আমাদের টার্গেট থেকে যত বেশি প্যারামিটার আমরা বের করতে পারবো তত বেশি আমাদের জন্য ভালো হবে। তো এই প্যারামিটারগুলো আবার কিন্তু দুই রকমের হয়, একটা হচ্ছে আপনার গেট বেসড, যেটা কিনা সাধারণত ইউআরএল এর মধ্যেই পাওয়া যায়, আর আরেকটা হচ্ছে পোস্ট বেস, যেটা কিনা আপনার রিকোয়েস্ট বডির মধ্যে থাকে। তো আমি এই ভিডিওতে জাস্ট গেট বেস যে প্যারামিটারগুলো আছে সেগুলো হচ্ছে বের করা দেখাবো, অ্যান্ড সেগুলোর উপরেই পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করব। বাট আপনি যদি পোস্ট বেস প্যারামিটারের মতো সেম জিনিসটা করেন সেক্ষেত্রে হয়ে যাবে। আমি অটোমেশনের থ্রুতে পোস্ট বেস প্যারামিটারগুলো এই ভিডিওতে আমি বের করা দেখাচ্ছি না। ইন ফিউচার যদি আমি এই যে টপিকের যদি পার্ট 2 কখনো আনি, তখন হয়তো বা আমি তখন পোস্ট বেস প্যারামিটারগুলোও কীভাবে অটোমেশনের থ্রুতে বের করতে পারেন সেটা আমি দেখানোর চেষ্টা করব, অথবা সেম টপিকের যদি নেক্সট কোনো ভিডিওর সাথে যদি মিক্স হয়ে যায় আমি তখন চেষ্টা করব এই টপিকটা তখন ওইখানে রাখার। তো প্রথমত হচ্ছে আমরা কি করব, আমরা ইনপুট ফিল্ড বের করব যত বেশি সম্ভব, সেটা হচ্ছে গেট বেসড। তো সেক্ষেত্রে আমরা একটা চাইলে সিঙ্গেল ডোমেইনের একটা সিঙ্গেল ডোমেইনকে পিক করে সেটার ইনপুট ফিল্ডগুলো বের করতে পারি যত সম্ভব। বাট আমরা যেটা করব, আমরা জাস্ট একটা সিঙ্গেল ডোমেইন নিয়ে কাজ করব না, কারণ দেখা গেছে যে কোনো ওয়েবসাইটেরই আপনার যে মেইন যে ডোমেইনটা থাকে, ধরেন আমাদের আজকের টার্গেট হচ্ছে daraz.com.bd। তো এই যে daraz.com.bd এইটার সিঙ্গেল একটা ইউআরএলেরই যদি আমি বা সিঙ্গেল একটা হোস্টেরই যদি আমি ইউআরএল বের করি বা সেটার ইনপুট ফিল্ডগুলো বের করি, প্যারামিটারগুলো বের করি, তাহলে যেটা হবে যে ওইখানে আমরা টেস্টিং করতে পারি, কোনো প্রবলেম নেই। বাট মেইন ডোমেইনগুলোতে ভালনারেবিলিটি পাওয়ার চান্সেসটা তুলনামূলক সাবডোমেইনগুলোর থেকে কম থাকে। তো সেই জন্য আমরা কী করব, প্রথমত আমরা daraz.com.bd যত সাবডোমেইন আছে সেটা বের করব। তারপরে এই যে সাবডোমেইনগুলো আছে সেই সাবডোমেইনগুলোর প্রত্যেকটা সাবডোমেইনের যত ইনপুট ফিল্ড আছে বা প্যারামিটার আছে সেগুলো হচ্ছে আমরা বের করব। তো প্রথমত আমরা সাবডোমেইনটা হান্টিং করি। তো সেটার জন্য আমি একটা বেসিক সাবডোমেইন ইনফরমেশন করব। আপনারা অবশ্যই সাবডোমেইন ইনফরমেশনের যে প্রসেসটা আছে, অ্যাক্টিভ, পারমিউটেড, প্যাসিভ সব কিছু কমপ্লিট করে টোটাল যে সাবডোমেইনটা পাবেন তারপরে এই কাজগুলো করবেন। আমি জাস্ট দেখানোর জন্য একটা বেসিক সাবডোমেইন ইনফরমেশন করতেছি। তো সেটার জন্য হচ্ছে আমি সাবফাইন্ডার টুলটা ইউজ করব। দেন হচ্ছে -d দেওয়া হচ্ছে ডোমেইনের নাম দেওয়ার জন্য এই ফ্ল্যাগটা ইউজ করা হয়। তো তারপরে হচ্ছে আমি daraz.com.bd, এটা হচ্ছে আমাদের টার্গেট। তারপরে হচ্ছে আমি একটা পাইপ সাইন দিব। কেন পাইপ সাইন দিব? বিকজ আমি যেটা চাচ্ছি, আমি কারণ আমি যখন সাবফাইন্ডার দিয়ে ডোমেইন বের করব, ইনফরমেশন করব, এর মধ্যে দেখা যাবে যে বেশিরভাগ ডোমেইনই থাকবে যেগুলো কিনা বর্তমানে অ্যালাইভ না, হয়তো আগে ছিল বাট বর্তমানে অ্যালাইভ না। তো আমরা HTTPS টুলের মাধ্যমে
এই রকমের যত ডোমেইন আছে সেইগুলোকে আমরা ফিল্টার করব, মানে যেইগুলো জাস্ট অ্যালাইভ ডোমেইন, আমরা সাবফাইন্ডার থেকে যে ডোমেইনগুলো বের করতে পারবো সেই ডোমেইনগুলোর মধ্যে যেগুলো জাস্ট অ্যালাইভ ডোমেইন সেইগুলো হচ্ছে আমি এখান থেকে এক্সট্রা করে ফিল্টার করে নিব HTTPS টুলের সাহায্যে। তারপরে হচ্ছে -O দিয়ে আমি আউটপুট ফিল্ডের একটা আউটপুট ফাইলের নাম দিব যেখানে আমার রেজাল্টটা সেভ হয়ে থাকবে। তো আমি যদি এবার ইন্টার প্রেস করি দেখবেন যে স্ক্যানিং স্টার্ট হয়ে গেছে। সো স্ক্যান হইতে একটু সময় লাগবে, তো ততক্ষণ পর্যন্ত আমি একটু ওয়েট করি। আচ্ছা, তো আমার সাবডোমেইন ইনুমারেশন কমপ্লিট। আমি যদি চেক করি এবার ls কমান্ডের মাধ্যমে, ফাইলটা হচ্ছে এইটা alive subdomains.txt ছিল। সো এটা যদি আমি ক্যাট কমান্ডের মাধ্যমে ওপেন করি অ্যান্ড দেখি কতগুলো হয়েছে লাইন, তো মোট 32টা হচ্ছে সাবডোমেইন এখানে আমরা পেয়ে গেছি। অ্যান্ড এই সাবডোমেইনগুলো দেখতে পারতেছেন, এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল অ্যালাইভ সাবডোমেইন। এগুলোর মধ্যে কোনোগুলো হয়তো বা 404 হতে পারে, কোনোগুলো 401 হতে পারে, ওটা ম্যাটার না, জাস্ট অ্যালাইভ তো তাহলেই আমাদের হয়ে যাবে। তো আমরা এইবার কি করব, এইবার হচ্ছে আমরা করব কি যে এই সাবডোমেইনগুলোর ইনপুট ফিল বের করব। ইনপুট ফিল বলতে যে গেট বেস যেহেতু করব, তো সেই ক্ষেত্রে আমরা ইউআরএল-এর যে প্যারামিটারগুলো আছে, প্যারামিটার বেস যে ইউআরএলগুলো আছে সেইগুলো আমরা বের করব। তো এইটার জন্য হচ্ছে আমরা দুইটা ভাবে করতে পারি, একটা হচ্ছে কাটানার সাহায্যে অ্যাক্টিভলি ক্রলিং করে বের করতে পারি, আরেকটা হচ্ছে আমরা প্যাসিভ ইউআরএল ইনুমারেশন করে বা প্যাসিভলি ইউআরএলগুলো গেদার করে সেই ইউআরএলগুলোর মধ্যে থেকে যেগুলো প্যারামিটার আছে বা প্যারামিটার বেস যে সমস্ত ইউআরএলগুলো আছে সেইগুলো হচ্ছে আমরা আলাদা করতে পারি। তো দুইটাই আমি করব। দুইটা করার পর ফাইনাল যে রেজাল্টটা, সেটা দুইটা ফাইল আমি অ্যাটাচ করে দিয়ে ফাইনাল যে রেজাল্টটা, তারপর ওইটার উপর আমি ফার্দার যা কাজ আছে সেটা আমি তারপরে করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কি করতে পারি, এটা ক্লিয়ার করে দেই অ্যান্ড হচ্ছে আমি একই সাথে কাটানার মাধ্যমে স্ক্যানিংটা স্টার্ট করে দিব। কাটানার এখানে কমাটা দেখতে পারতেছেন এখানে উঠে আছে, এটা অ্যাকচুয়ালি কি কমান্ড, এটা আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই, দেন আমি আবার দেখাই। আচ্ছা, তো এইখানে যেটা হয়েছে, সরি, হ্যাঁ, তো এইখানে যে বিষয়টা, আমি যদি এখানে ফাইলের নামটা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, প্রথমত কাটানা এটা হচ্ছে টুলের নাম, মাইনাস লিস্ট দিয়ে হচ্ছে আমরা যেহেতু আমাদের সাবডোমেইনের মানে আমরা একটা সিঙ্গেল ইউআরএল যেহেতু স্ক্যান করতেছি না, আপনি যদি এখানে সিঙ্গেল ইউআরএলের প্যারামিটারগুলো বের করতে চান এখানে জাস্ট -U দিয়ে দিবেন অ্যান্ড হচ্ছে আপনার ইউআরএলের নামটা দিয়ে দিবেন, তাহলেই বাকি যে কমান্ড আছে সেম থাকলেও কোনো প্রবলেম নাই। বাট আমি যেহেতু একটা লিস্ট স্ক্যান করতেছি, লিস্টের প্রত্যেকটা ডোমেইনের যত রকম প্যারামিটার আছে সেগুলো আমি ক্রল করে বের করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে লিস্ট কমান্ডের মাধ্যমে আমার সাবডোমেইনের লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে সাইলেন্ট, সাইলেন্টের দ্বারা হচ্ছে যেটা বুঝায় কাটানা বা প্রজেক্ট ডিসকভারি কমান্ডের মধ্যে সাইলেন্ট বলতে এটাই বোঝায় যে জাস্ট আউটপুটটা আমি চাই, আউটপুট বাদে আমি এক্সট্রা কোনো আমি ইনফরমেশন চাই না, জাস্ট আউটপুটটা আমাকে দিবা তাহলেই হবে। তো সেটার জন্য সাইলেন্ট। -D দ্বারা এখানে বোঝায় হচ্ছে আপনার ডেপথ আপনি যত বাড়াইয়া দিবেন তত হচ্ছে আপনার রেজাল্টটা বেশি পাওয়ার একটা চান্সেস আছে, কারণ যেহেতু এটা ক্রলিং করে, আপনি যত ডিপ বাড়াবেন তত ডিপলি যে ক্রলিংটা করবে। তো আমার আপাতত এখানে ডিপ দেওয়া আছে হচ্ছে 6, আপনি চাইলে বাড়াইতেও পারেন, আপনি চাইলে কমাইতেও পারেন, এটা আপনার উপর নির্ভর করে। আর তারপরে হচ্ছে -RL দ্বারা হচ্ছে এখানে রেট লিমিট বোঝানো হচ্ছে, রেট লিমিট আমি এখানে হচ্ছে 20 দিয়েছি, আপনারা চাইলে বাড়াইতেও পারেন কমাইতেও পারেন। আর -F কার্ল, এই যে জায়গাটা এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি প্যারামিটার, যেটা আমি এখানে প্যারামিটারটা বের করব। তো মূলত হচ্ছে এই কমান্ডের মাধ্যমে যেটা হবে যে আমার ক্রলিং করে অনেক ইউআরএলগুলো সব বের করবে। বাট এখানে এসে যেটা করবে -F এর পর QURL এটা দেওয়ার কারণে যেটা হবে, আমার যে ইউআরএলগুলো ক্রল করে বের করতে পারবে এগুলোর মধ্যে কিছু থাকবে ডিরেক্টরি, কিছু থাকবে ইমেজ, কিছু থাকবে র্যান্ডম ইউআরএল, বাট আমার তো লাগবে জাস্ট প্যারামিটার যেখানে আমি ইনপুট করতে পারবো। তো এই -F অ্যান্ড QRL এর এই যে কমান্ডটা বা এই ভ্যালু এইটা দেওয়ার কারণে যেটা হবে, আউটপুটে মানে গেদারিং তো সব কিছুই করে, বাট আউটপুট হিসাবে আমাকে জাস্ট প্যারামিটারগুলো দেখাবে, যেগুলোতে কিউরি করা যায় এমন টাইপের যত প্যারামিটার আছে সেইগুলো হচ্ছে আমাকে এখানে দেখাবে। এই -F অ্যান্ড QURL এটার কাজ হচ্ছে এটা। তারপরে হচ্ছে -EF দ্বারা হচ্ছে আমি আপনার যেটা বুঝাচ্ছে যে আপনি যদি চান, আমি যখন ইউআরএলটা গেদার করব অনেক সময় দেখা গেছে যে JS ফাইল, CS ফাইল এগুলোও কিন্তু গেদার হয়ে যায়, বাট আমার আপাতত
এই যে স্ক্যানিংটা আছে এই স্ক্যানিংয়ের মধ্যে আসলে জেএস ফাইল বা সিএসএস ফাইলের কোনো দরকার নেই। তো আমি এই দুইটা ফাইল এক্সটেনশনে যত ফাইল আছে সবগুলো হচ্ছে আমি অ্যাভয়েড করতে চাচ্ছি, তাই আমি ফিল্টারের জন্য এই ফ্ল্যাগের সাহায্যে আমি এই দুইটা ফাইল এক্সটেনশন সহ যত ইউআরএল আসবে সেগুলো ফিল্টার করে দেওয়ার জন্য এই ফ্ল্যাগটা ইউজ করতেছি। তারপরে -ও দ্বারা হচ্ছে সিম্পল আউটপুটটা দারাজ কাটানা ডট টিএক্সটির যে ফাইলটা আছে সেখানে হচ্ছে সেভ হবে, তাই হচ্ছে এই আউটপুটটা। তো আমি যদি এবার ইন্টারপ্রেস করি দেখবেন যে স্ক্যানিং স্টার্ট হয়ে গেছে। সো এটা স্ক্যানিংটা স্টার্ট হোক, অলসো সেম টাইমে হচ্ছে আমি আরেকটা টার্মিনাল ওপেন করব অ্যান্ড আমি এগেইন হচ্ছে আমার যে ফোল্ডারটা আছে সেখানে আমি যদি চলে যাই দেখেন এখানে কিন্তু স্ক্যানিং স্টার্ট হয়েছে অ্যান্ড যেগুলো জাস্ট প্যারামিটার। আই থিঙ্ক এটা দেখে আমার কাছে মনে হচ্ছে মেবি ওপেন রিডাইরেকশন অথবা এসএসআরএফ ভালনারেবিলিটি পসিবল, বাট তারপরও ট্রাই করে দেখবো যে যত প্যারামিটার আছে এখানে দেখেন যা রেজাল্টে আপনি যাই দেখবেন প্রত্যেকটাই হচ্ছে প্যারামিটার, আর এই প্রত্যেকটা প্যারামিটারই কিন্তু এক একটা হচ্ছে ইনপুট ফিল্ড। আমাদেরকে পরবর্তীতে দেখতে হবে এই প্যারামিটারগুলোর মধ্যে থেকে কোন কোন প্যারামিটারের ভ্যালুগুলো রিফ্লেক্ট হচ্ছে। তো আপাতত এটা স্ক্যানিংটা কমপ্লিট হোক, আমি হচ্ছে আরেকটা টার্মিনাল যেটা ওপেন করছি সেখানে হচ্ছে আমার ফোল্ডার এগেন আমি প্রবেশ করে নেই। তো এইখানে আমি এবার যেটা করব, আমার কাছে যে ফাইলটা আছে অ্যালাইভ সাবডোমেইন লিস্ট, আমি কি করব প্যাসিভলি এবার ইউআরএল গেদার করব। কেন গেদার করব? কারণ ওই প্যাসিভলি ইউআরএল গেদার করে সেখান থেকে যে সমস্ত প্যারামিটারগুলো আমি পাবো সেটা হচ্ছে আমি আলাদা করে নিব। তো প্যাসিভলি ইউআরএল গেদার করার জন্য হচ্ছে আপনার অনেকগুলো টুল আছে, ওয়েব্যাক, ওয়েমোর, গাউ। আমার পার্সোনালি আমি ফার্স্টলি জিনিসটা যদি দেখাইতে যাই তাহলে আমার ওয়েব্যাক ইউআরএলটা ইউজ করতে হবে, বাট আমার পার্সোনালি ওয়েব্যাক ইউআরএলের যে টুলটা আছে সেটা আনফর্চুনেটলি কাজ করতেছে না আমার সিস্টেমের মধ্যে। সো ওইটার আলটারনেটিভ হিসাবে হচ্ছে আমি ওয়েমোরটা ইউজ করতেছি, যেটা কিনা ওয়েব্যাকের তুলনায় বেটার। কারণ ওয়েব্যাকে দেখা গেছে জাস্ট আপনার ওয়েব্যাক মেশিন থেকে রেজাল্টগুলো ফেচ করে আপনাকে দেখাবে, বাট অন দ্য আদার হ্যান্ড ওয়েমোর আপনাকে কিন্তু আরও 3-4টা জায়গা থেকে আপনাকে রেজাল্টগুলো বের করে আপনার সামনে উপস্থাপন করবে। সো ওয়েমোরটা ওয়েব্যাকের থেকে বেটার, বাট একটু তুলনামূলক ওয়েমোরের সময় লাগবে বেশি ওয়েব্যাকের থেকে। তো এনিওয়ে এটা কিভাবে ইউজ করতে পারি, সিমিলার ওয়েব্যাকের মতো ইউজ করতে পারবেন। আমি জাস্ট ক্যাট কমান্ডের মাধ্যমে প্রথমত আপনার যে সাবডোমেইনের যে ফাইলটা আছে সেটা আমি দিব, ক্যাট কমান্ডের মাধ্যমে এটা ওপেন করতেছি। দেন এইখান থেকে আমি ওয়েমোরের যে বাইনারি ফাইলটা আছে, আপনার ওয়েমোর টুলটা গিটহাব থেকে ইনস্টল করে নিতে পারেন। ওয়েমোর গিটহাব লিখলে আপনারা শুরুতে পেয়ে যাবেন, তো এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তো সিম্পল আমি ওয়েমোর কমান্ডটা এখানে দিয়ে দিলে হয়ে যাবে। তারপর আমি আউটপুটটা যাতে সেভ হয় সেটার জন্য হচ্ছে -OUটা ইউজ করব। অ্যান্ড আমি আউটপুটটা কোথায় সেভ করব, আমি রেজাল্ট নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ওইখানে আমি সেভ করে দিব, অথবা আমি কারেন্ট ফোল্ডারের মধ্যেও সেভ করতে পারি। আমি কারেন্ট ফোল্ডারের মধ্যে যদি আমি ওয়েমোর রেজাল্ট লিখি, আমার কারেন্ট ফোল্ডারের মধ্যেও কিন্তু আমার যত রেজাল্ট আমি পাবো ওয়েমোর থেকে সেটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। আমি যদি এবার ইন্টারপ্রেস করি, আচ্ছা এখানে সরি আমার আমি এখন বর্তমানে জেডএসএস শেলের মধ্যে আছি, আমার এইটাকে অ্যাক্সেস করতে গেলে আমার ব্যাশ শেলে যেতে হবে, তো আমি ব্যাশ শেলে এসে নিলাম। দেন আমি যদি এবার এই কমান্ডটা রান করি, অ্যাকচুয়ালি আমার ওয়েমোরটা হচ্ছে ব্যাশ শেলের যে বাইনারি ফাইল ছিল সেখানে ছিল। তো এবার যদি রান করে দেখেন ওয়েমোরটা কিন্তু কাজ করতেছে। তো এটা কাজ হোক, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড কাটানোর কাজও চলতেছে। সো দুইটার কাজই কমপ্লিট হোক, তারপরে হচ্ছে আমি এগেইন ব্যাক করতেছি। আচ্ছা, তো দেখতে পারতেছি যে আমাদের স্ক্যানিংটা কিন্তু এখানে কমপ্লিট। আমি যদি এটার দেখি যে মোট কত হয়েছে, আচ্ছা প্রচুর। আমি সিম্পল ক্লিয়ার করে যে ফাইলে সেভ করেছিলাম এইটাই হচ্ছে সেই ফাইল, দারাজ কাটানা। সো আমি চেক করে দেখি যে কতগুলো ইউআরএল এখানে পাওয়া গেল। তো মোট 3510টা ইউআরএল এখানে পাওয়া গেছে কাটানার মাধ্যমে ক্রলিং করে। আমরা যত সাবডোমেইন ছিল প্রত্যেকটা সাবডোমেইন থেকে টোটাল আমরা 3510টা হচ্ছে ইউআরএল পেয়েছি। তো এরপরে যদি আমি এখানেও দেখি আমার ওয়েমোরের যে স্ক্যানিংটা সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। অ্যান্ড এখানেও যেটা আমি যদি দেখতে পারতেছি এখানে কিন্তু প্রায় 14200 একটা সাবডোমেইন কিন্তু এখানে পাওয়া সরি একটা ইউআরএল 14200 একটা ইউআরএল পাওয়া গেছে। আর তবে দুইটার মধ্যে একটা ডিফারেন্স কি, খুবই কমন ডিফারেন্স হচ্ছে যে দারাজ থেকে আপনি যেটা পাইছেন ওইখানে জাস্ট প্যারামিটার সহ ইউআরএলগুলোই আপনি পাবেন, বাট ওয়েমোরের এখানে যেটা আমরা পাইছি এখানে হচ্ছে বিভিন্ন ইউআরএল ডিরেক্টরি,
তারপরে প্যারামিটার সব কিছু মিক্স আপ করে হচ্ছে আমাকে দিছে। তো এইখান থেকে আমাকে ফিল্টার আউট করতে হবে, যে এইখান থেকে যেগুলো জাস্ট এক্সেসেস পোটেনশিয়াল প্যারামিটারগুলো আছে এইগুলো আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটার জন্য হচ্ছে খুবই সুন্দর একটা টুল আছে, জিএফ টুল। তো ওই জিএফ টুলের কিছু প্যাটার্ন আছে, ওই প্যাটার্নের সাহায্যে আমরা চাইলে এই যে আমাদের র ইউআরএল, আমরা যদি একটু হালকা এটাকে ওপেন করে দেখি যে এটার মধ্যে কী আছে, 100টা ইউআরএল যদি আমি এখান থেকে ওপেন করে দেখি, দেখেন এখানে কিন্তু আপনার সাধারণ প্যারামিটার সহ ইউআরএল তো আছেই, আবার এইগুলা বাদেও কিন্তু আপনার সাধারণ ইউআরএল আছে, যে এইগুলা সিম্পল ডিরেক্টরি। তো এইগুলা প্যারামিটার নাই, এখানে কোনো ইনপুট ফিল্ড নাই, তো সব কিছু মিক্স আপ করেই কিন্তু আছে। সো আমরা কি করব, এখান থেকে যেগুলো জাস্ট প্যারামিটার এক্সেসেস পোটেনশিয়াল সেগুলো আমরা ডিফারেন্স করব। তো এটার জন্য হচ্ছে আমার জিএফ টুলের ইউজ করতে হবে। আমার পার্সোনালি হচ্ছে জিএফ প্যাটার্নটা হচ্ছে রুট ইউজার হিসাবে হচ্ছে ইনস্টল করছিলাম ফার্স্ট টাইম। তো দ্যাটস ওয়াই আমার জিএফ প্যাটার্নটা ইউজ করতে গেলে রুট হতে হয়। আপনি যদি আপনার লোকাল কম্পিউটারের মধ্যে যদি জিএফ প্যাটার্নটাকে সেট আপ করে রাখেন তাহলে আপনাকে রুট হতে হবে না। তো সিম্পল জিএফ প্যাটার্নের ইউজ কিভাবে করব, আমি জাস্ট কি করব, এই যে ফাইলটাকে কপি করে নিব, যেখানে প্রায় 14,000-এর মতো ফাইল ছিল। সিম্পল জিএফ লিখব, জিএফ এর পর হচ্ছে এক্সএসএস, মানে জিএফ এর অনেকগুলো প্যাটার্ন আছে, আপনি যদি চেক করে দেখেন এখানে লিস্ট লিখলে কিন্তু এখানে কী প্যাটার্ন আছে সেগুলো দেখতে পারবেন। জিএফ টুলটা নির্ভরই করে তার প্যাটার্নের উপর, তার প্যাটার্ন যেরকমভাবে ক্রিয়েট করা হবে তেমন এটা পারফরমেন্স দিবে, কাইন্ড অফ নিউক্লিয়ার, যেরকম নিউক্লিয়ার টেমপ্লেটের উপর ডিপেন্ড করে। তো এখানে আমি কি করব, জিএফ টুলের সাহায্যে আমি এক্সএসএস প্যাটার্নটা ইউজ করব। দেন হচ্ছে আমি আমার যে ফাইলের নামটা আছে সেটা আমি দিয়ে দিব। তারপরে আমি জাস্ট আউটপুটের জন্য আমি এই রিডাইরেক্ট সাইনটা ইউজ করব, অ্যান্ড আমি যে কোনো একটা ফাইলের এই একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। তো আমি এখানে আউটপুট ফাইল কি দিতে পারি, যে প্যারামস oemor.txt এটা দিয়ে দিতে পারি। তো এবার যদি আমি ইন্টার প্রেস করি, দেখেন আমার কাজ কিন্তু হয়ে গেছে। এবার যদি আমি চেক করি যে আমার টোটাল কতগুলো ইউআরএল বা প্যারামিটার আমি পাইলাম, এখানে দেখেন প্রায় 8,000-এর মতো প্যারামিটার কিন্তু আমি পেয়েছি। সো এবার আমি কি করব, যেহেতু আমি এখানে কাটানা থেকে একটা ফাইল পেয়েছি অ্যান্ড হচ্ছে আমার ওয়েমোরের মধ্যেও একটা আছে, তো এই দুইটাকে ওয়েমোরের মধ্যে বলতে এই যে প্যারাম oemor.txt, তো এই দুইটাকে আমি এখন মিক্স করব। এটাকে আমি বাদ দিলাম কারণ এখানে আলাদা ইউআরএল ছিল, ওইগুলো আমার দরকার নেই। তো এটা আমি এখানেই কেটে দিই, এক্সট্রা কোনো ফাইল রাখার দরকার নেই, তো এটা আমি কেটে দিলাম। তো এবার জাস্ট আমার কাছে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে দারাজ কাটানার যে ফাইলটা, এটার মধ্যে প্যারামিটার আছে যেটা আমরা অ্যাক্টিভলি ক্রলিং করে পেয়েছি, অ্যান্ড হচ্ছে ওএমওরের মাধ্যমে যেই ইউআরএল যেই প্যারামিটারগুলো পাইছি সেটা হচ্ছে এইখানে। তো দুইটাকে আমরা কি করব, মিক্স করে একটা ফাইলে সেভ করব। তো সেটা কীভাবে করতে পারি, সিম্পল ক্যাট কমান্ডের মাধ্যমেই করতে পারবো। জাস্ট দুইটা ফাইলের নাম এখানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আউটপুটের জন্য রিডাইরেক্ট সাইনটা ইউজ করব। আপনারা চাইলে আদার্স আউটপুট লাইক টি কমান্ডটা ইউজ করতে পারেন আউটপুটের জন্য, রিডাইরেক্টটাই আমি ইউজ করতে পছন্দ করি সাধারণত এইসব কেসে। তো তারপর হচ্ছে একটা আউটপুট ফাইলের নাম এইখানে আমাকে দিতে হবে। তো এইখানে আমি কি করতে পারি, একটা ফাইলের নাম দিই যে অল এক্সএসএস প্যারামস, বা জাস্ট অল প্যারাম লিখেও দিতে পারি, আচ্ছা এরকমই থাক, সমস্যা নেই। তো তারপর এটা যে কোনো নামই আপনি দিতে পারেন। তো সিম্পল আমি যদি এবার ইন্টারপ্রেস করি, দেখব যে আমার কিন্তু টোটাল এই যে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এবার চেক করি কতগুলো, প্রায় 11,000 সামথিং, কিন্তু প্রায় 12,000-এর মতো কিন্তু এখানে ইউআরএল কিন্তু আছে। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, এমনও প্যারামিটার থাকতে পারে যেটা কিনা আমি একবার কাটানোর মধ্যেও পাইছি, আবার সেম প্যারামিটারটা আমি হয়তো বা ওয়েমোরের মধ্যেও পেয়ে থাকতে পারি। তো এমনও হইতে পারে যে একটা ইউআরএলই 2বার 3বার 5বার আসছে। সো এইটার জন্য আমরা কি করব, শর্ট করব, বা যেগুলো ডুপ্লিকেট আছে সেই ডুপ্লিকেটগুলোকে আমরা আলাদা করে ফেলবো। তো এইটার জন্য হচ্ছে শর্ট নামে একটা কমান্ড আছে, বাট আমি পার্সোনালি এই কাজের জন্য পছন্দ করি হচ্ছে ইউরো নামের একটা কমান্ড আছে। এই ইউরোটা আপনারা সিম্পল পিপ কমান্ডের মাধ্যমে ইনস্টল করে নিতে পারবেন। ইউরো গিটহাব লিখে যদি আমি যাই, ওদের গিটহাব রিপোর্টটা আই থিঙ্ক ইউরো লিখলে পাওয়া যাবে। হ্যাঁ, এই হচ্ছে ওদের গিটহাবটা। এটার কাজ যেটা, ওই যে দেখতে পারতেছেন যে আপনার শর্ট কমান্ডের থেকেও এটা আপনাকে বেশি ভালো করে রেজাল্ট দিবে। প্রথমত হচ্ছে ও যেটা করে যে এই যে
পেজগুলো আছে এইগুলোকে হচ্ছে আই থিঙ্ক চেঞ্জ করে দেয়, বা মেন কথা হচ্ছে আপনি যদি ইউনিক ইউআরএলগুলো বের করতে চান, যত সম্ভব ইউনিক সেইগুলো আপনি এই টুলের মাধ্যমে বের করতে পারবেন। আর একটা হচ্ছে শর্ট, যেটা কিনা ডিফল্ট থাকে। তো আপনি শর্ট ইউজ করতে পারেন, আমি পার্সোনালি ইউরোটা ইউজ করবো, ইউরোটা করলেই বেটার। বাট আপনি চাইলে দুইটা একসাথে ইউজ করতে পারেন, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার উপর। তো আমি এখান থেকে হচ্ছে আপাতত রুট ডিরেক্টরি থেকে একটু এক্সিট নিলাম। আর ইউরো কমান্ডটা মেবি আমার ব্যাশ শেলের মধ্যে আছে, সো আমি একটু ব্যাশের মধ্যে এগেন যেতে হবে। হ্যাঁ, এখানে আমার ইউরো কমান্ডটা সেট আপ আছে। তো এবার আমি কি করব, আমার যে টোটাল প্যারামিটারের ফাইলটা এইটা আমি এখানে দিয়ে দিব। জাস্ট সিম্পল, এটা এই কমান্ডটা রান করার সিনট্যাক্স একদমই সিম্পল ক্যাট কমান্ডের মাধ্যমে আপনার ফাইলটাকে ওপেন করতে হবে। দেন হচ্ছে আপনার এই যে ইউরো কমান্ডটা আছে সেটা আপনি জাস্ট দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি যদি রিডাইরেক্ট সাইনটা ইউজ করেন তাহলে যেটা হবে যে তারপরে আপনি একটা ফাইলের নাম দিতে হবে। তো এখানে আমি ইউনিক দিয়ে দিই, ইউনিক অল param .txt। সো এবার যদি আমি ইন্টারপ্রেস করি, এবার দেখবেন যে আমার এখানে যে ইউআরএলগুলো আসবে সেগুলো কিন্তু সাধারণত ডুপ্লিকেট ইউআরএলগুলো সব চলে যাবে। তো আমি এবার যদি চেক করি যে কতগুলো ইউআরএল আছে, দেখেন মাত্র 3000টা আছে। আগেরবার আমরা দেখছিলাম কত আছে, প্রায় হচ্ছে আপনার 11,000, প্রায় 12,000-এর মতো। ইউরো কমান্ডের মাধ্যমে যেটা হয়েছে যে যেগুলো ডুপ্লিকেট বা যেগুলো ডুপ্লিকেট সেগুলো হচ্ছে আমাদেরকে সরাই দিচ্ছে একদম ভালো করে, যত ফিল্টার করা যায়। এই সেম কাজটা আপনারা শর্ট কমান্ডের মাধ্যমে করতে পারতেন। যেরকম আমি সিম্পল যদি শর্ট কমান্ডের এটা দেখাই, আমি এটা আউটপুট নিব না, আমি জাস্ট দেখবো যে কতগুলো শর্ট কমান্ডার ইউজ করলে আমরা এখানে কতটুকু রেজাল্ট পাইতাম, ইউরোর মতো সেম পাইতাম নাকি হচ্ছে একটু বেশি বা কম পাইতাম। তো এটার জন্য আমি যদি এই কমান্ডটা দিই, দেখেন শর্ট কমান্ডটা ইউজ করলে আমরা জাস্ট 10,000-এর মতো পাচ্ছি। বাট যখন আমরা ইউরোটা করতেছি আরও মানে কিছু কিছু থাকবে যে এরকম থাকতে পারে যে আমি যদি ওদের এক্সাম্পলটাই আমি যদি ওপেন করি, কিছু কিছু থাকবে কি যে আপনার সেম প্যারামিটার বারবার আসবে একটা ইউআরএলের মধ্যে, বাট আপনার ভ্যালুগুলো ডিফারেন্ট থাকতে পারে। যেরকম হচ্ছে শর্টের মাধ্যমে যেটা হয় যে একদম কমপ্লিটলি যদি এক হয়, দুইটা ইউআরএল যদি একদম কমপ্লিটলি সেম হয় সেগুলো হচ্ছে আপনাকে সরাই দেবে। বাট ইউরো কি করবে, যদি দেখে যে না আপনার একদম ইউআরএলের শুরু থেকে নিয়ে একদম প্যারামিটার পর্যন্ত টোটালি বলতে গেলে সেম, বাট জাস্ট ভ্যালুগুলো আলাদা, সেইগুলোও কিন্তু ইউরো আপনাকে ডুপ্লিকেট হিসাবে ফিল্টার করে দেবে। তো বেটার দ্যান শর্ট, তো এইটার মাধ্যমে আপনারা আরও ভালো করে ফিল্টার আউট করে নিতে পারেন, এটা আপনাদের জন্যই বেটার। এটার আরও আই থিঙ্ক অনেক এটার হেল্প কমান্ডটা দেখলে আরও ফিচার পেয়ে যাবেন। তো আপাতত আমাদের কাছে তাহলে কতগুলো ইউআরএল আছে, মোট হচ্ছে আমাদের কাছে এখন ইউআরএল আছে, এটা যদি আমরা ফাইলটা ওপেন করি, এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট ফাইল। সো এবার আমরা যদি দেখি আমাদের কাছে মাত্র 3000 বা বলতে গেলে 4000-এর মতো ইউআরএল এখানে আছে। আমি যদি এটা হালকা একটু ওপেন করে দেখি যে এটার মধ্যে এখন কি কি আছে, দেখেন এখন যে ইউআরএলগুলো আছে বলতে গেলে প্রত্যেকটাই হচ্ছে প্যারামিটার। অ্যান্ড আমাদের যেটা প্রথম কাজ দরকার ছিল যে আমরা যেটা করব যে আমরা ইনপুট ফিল্ডগুলো বের করব, মানে হচ্ছে এই প্যারামিটার, এক একটা প্যারামিটার মানেই হচ্ছে ইনপুট ফিল্ড। সো এই ইনপুট ফিল্ডটা বের করা কিন্তু আমাদের হয়ে গেছে। সো এবার আমরা কি করব, এই যে ইনপুট ফিল্ডগুলো বের করছি আমরা এবার চেক করব আমাদের ইনপুট ফিল্ডগুলোর মধ্যে তো অনেক প্যারামিটার আছে। যেরকম আমি যদি এগেন আমি ওপেন করি, এখানে দেখেন প্রত্যেকটা ইউআরএল আলাদা, অ্যান্ড প্রত্যেকটা ইউআরএলের মধ্যেই কিন্তু আপনার প্যারামিটার আছে। বাট একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা প্যারামিটারের মধ্যে যে ভ্যালুগুলো এখানে আছে প্রত্যেকটা ভ্যালুই কিন্তু রিফ্লেক্টেড না, অবশ্যই না। তো আমাদেরকে এবার বের করতে হবে যে এই যে ইউআরএলগুলো, এতগুলো ইউআরএল আছে প্রায় 4000-এর মতো, এই ইউআরএলগুলোর মধ্যে বা এতগুলো প্যারামিটার, প্রত্যেকটা ইউআরএলের মধ্যে আবার মাল্টিপল প্যারামিটার আছে। সো এতগুলো ইউআরএল, এতগুলো ইনপুট ফিল্ডগুলোর মধ্যে স্পেসিফিকভাবে কোন ইনপুট ফিল্ডগুলো আপনার রিফ্লেক্টেড হচ্ছে বা কোন ইনপুট ফিল্ডগুলোর মধ্যে ভ্যালু দিলে সেটা রিফ্লেক্ট করতেছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এইটার জন্য হচ্ছে আপনারা চাইলে ডেলফক্স ইউজ করতে পারেন, সিম্পল ডেলফক্সের মাধ্যমে আপনারা চেক আউট করে নিতে পারবেন। সেটা কীভাবে, জাস্ট সিম্পল ডেলফক্স মাইনাস, আচ্ছা আমি আবার এগেইন হচ্ছে আমি আমার জেডএসএস সেইলে যাই, আপনি সিম্পল ডেলফক্সের ইউজ করতে পারেন। ডেলফক্সের মাধ্যমে আপনি যদি জাস্ট কোন মানে আপনার ডেলফক্স হচ্ছে একটা মাল্টি ফাংশনালিটি টুল, এখানে এইটার দ্বারা আপনি এক্সএসএস রিলেটেড অনেক ফিচার পেয়ে যাবেন, বিভিন্ন টাইপের অ্যাটাক আপনি এটার দ্বারা করতে পারবেন। বাট আপনি যদি স্পেসিফিকভাবে চান যে জাস্ট আপনি আপনার যে ইউআরএলগুলো আছে ইউআরএলগুলোর মধ্যে কোন কোন ইনপুট প্যারামিটারের ভ্যালুগুলো রিফ্লেক্ট হচ্ছে সেটা বের করতে, সেক্ষেত্রে আপনি সিম্পল এই যে কমান্ডটা
এই জাস্ট ডেলফক্স ফাইল দ্বারা হচ্ছে এখানে আমি যেহেতু একটা ফাইল টেস্টিং করব, আপনি যদি সিঙ্গেল ইউআরএল টেস্টিং করতেন জাস্ট এখানে ইউআরএল লিখে ইউআরএলটা দিয়ে দিলেই হয়ে যেত। আমি যেহেতু এখানে একটা ফাইল টেস্টিং করব, একটা ফুল ফাইল টেস্টিং করব, তো সেক্ষেত্রে আমি এখানে আমার যে ফাইলের নামটা আছে সেটা আমি দিয়ে দিব। তারপরে হচ্ছে আমি স্কিপ এক্সএসএস স্ক্যানিং করব, কারণ এটা ডিফল্ট বাই ডিফল্ট হচ্ছে এক্সএসএস টেস্টিং করে। বাই ডিফল্ট যদি আপনি এটা কি ইউজ করেন, এই ফ্ল্যাগটা ছাড়া এই যে ফ্ল্যাগটা আছে এই ফ্ল্যাগটা বাদে যদি আপনি রান করেন, তাহলে যেটা হবে যে প্রত্যেকটা এইখান থেকে যে ইউআরএলগুলো আছে প্রত্যেকটা ইউআরএলের প্যারামিটারগুলো চেক করবে অ্যান্ড সেইগুলোর হিডেন প্যারামিটারগুলো বের করার ট্রাই করবে, আর ডমগুলো বের করা ট্রাই করবে, অ্যান্ড অলসো যেটা করবে যে এক্সএসএস টেস্টিং করবে। যদি দেখে যে কোনো প্যারামিটারের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে সেখানে এক্সএসএস টেস্টিং করবে। তো এটা একটু সময় লাগবে, বাট আপনি যদি স্পেসিফিক চান জাস্ট বের করতে যাচ্ছেন যে কোন কোন প্যারামিটারের ভ্যালুগুলো রিফ্লেক্ট হচ্ছে সেগুলো, সেক্ষেত্রে আপনি এক্সএসএস স্ক্যানিংটা স্কিপ করে দেবেন। তাই আমি যদি এবার স্ক্যানিং স্টার্ট করি, দেখবেন যে আমার স্ক্যানিংটা স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড একটুখানি ওয়েট করলে দেখবেন যে আপনারা রিফ্লেক্টেড ভ্যালু। আমি একটু ওয়েট করি, জাস্ট একটা এক্সাম্পলের সহিত যদি আমি একটা দেখাইতে পারি। এই দেখেন বলতে বলতে কিন্তু হয়ে গেছে। এখানে দেখেন একটা ডেলফক্স, এই যে এইটা হচ্ছে রিফ্লেক্ট করতেছে। তো রিফ্লেক্টেড এখানে একটা পাথ রিফ্লেক্ট করতেছে, কোনো প্যারামিটার কিন্তু রিফ্লেক্ট করতেছে না। আই থিঙ্ক এখানেও আপনার একটা রিফ্লেক্টেড পাথ এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে কোথায় আপনার এই যে বিএন স্মার্ট ওয়াচ যেটা আছে এর পরে আই থিঙ্ক মেবি এই ট্যাগ অথবা হচ্ছে বিএন স্মার্ট, এই দুইটার মধ্যে কোনো একটা জাস্ট পাথগুলো হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি। তো এইভাবে হচ্ছে এটা স্ক্যানিং করবে, আপনাকে জাস্ট দেখাই দিবে যে কোন কোন পাথ অথবা কোন কোন প্যারামিটারের ভ্যালুগুলো রিফ্লেক্ট হচ্ছে সেগুলো আপনাকে দেখাই দিবে। জাস্ট এইটাই হচ্ছে এটার কাজ। বাট আপনি যদি আরেকটু অ্যাডভান্স হয়ে যান, অ্যাডভান্স বলতে আরেকটু যদি আপনি স্টেপটা আগান, যে লাইক ধরেন, আচ্ছা এক সেকেন্ড, আমরা যদি আরেকটু নেক্সট স্টেপে যাই এবার। এতক্ষণ আমরা কি করতেছিলাম, আমরা ডেলফক্সের সাহায্যে এই সেম কাজটা আপনারা আরও অনেক টুলের মাধ্যমে করতে পারবেন। আমি ডেলফক্সের সাহায্যে দেখাইলাম। জিএক্সএসএস নামে একটা টুল ছিল, সেটা দিয়েও আগে করা যেত, যদিও ওইটার সব মেকানিজম এখন ডেলফক্সের মধ্যেই বিদ্যমান। আর তাছাড়াও আরও অনেক টুল আই থিঙ্ক আছে যেটার মাধ্যমে আপনি সেম কাজটা করতে পারেন। বাট এবার আমরা কি করব, আমরা এতক্ষণ যেটা দেখতেছিলাম ডেলফক্সের মাধ্যমে যে আমাদের কোনো প্যারামিটারের ভ্যালু রিফ্লেক্ট হচ্ছে কিনা সেটা আমরা বের করার ট্রাই করতেছিলাম। বাট এবার আমরা করব কি, জাস্ট র্যান্ডম ভ্যালু। এখন এমন হইতেই পারে যে একটা প্যারামিটারের মধ্যে র্যান্ডম কোনো ভ্যালু দিলে সেটা হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে, বাট আমাদের তো এটা কাজ না। আমরা কি করব, আমরা আমাদের প্যারামিটারগুলোর মধ্যে এক্সএসএস টেস্টিং করব। তো এক্সএসএস টেস্টিং করতে গেলে কিন্তু আমাদেরকে কিন্তু কিছু ডেঞ্জারাস ক্যারেক্টার এখানে কিন্তু ইনজেক্ট করতে হয়। কি কি করতে হয়, যেরকম হচ্ছে এইটা করতে হয়, এইটা করতে হয়, দেন হচ্ছে ব্র্যাকেট সাইনগুলো যেগুলো আছে, কার্লি ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট যেগুলো আছে, সিঙ্গেল কোটেশন, তারপর ডাবল কোটেশন, তারপর এই সাইন, দেন আপনার ডলার সাইন, এইগুলো কিন্তু আপনার ডেঞ্জারাস ক্যারেক্টার। আপনি যদি জাভাস্ক্রিপ্টের ভাষায় বলেন, এগুলো হচ্ছে আপনি এইগুলো থ্রুতে কিন্তু আপনি একটা ইনজেকশন বা একটা পেলোড বানাইতে পারবেন। আপনার র্যান্ডম ভ্যালু যেগুলো আপনি স্ক্রিপ্ট ট্যাগের আচ্ছা ওইটা পড়ে যায়। তো এইগুলো কিন্তু ডেঞ্জারাস ক্যারেক্টার বলা হয়। তো আপনি যদি দেখেন আপনার প্যারামিটারগুলোর মধ্যে এইগুলোর এই যে ক্যারেক্টার ডেঞ্জারাস ক্যারেক্টারগুলো আছে এইগুলো রিফ্লেক্ট হয়ে থাকে বা এইগুলোর মধ্যে কোনো একটা রিফ্লেক্ট হয়ে থাকে, তাহলে আপনি ওইখানে টেস্টিং করতে পারেন। কোনো একটা বলবো না, কিছু স্পেসিফিক আছে। যেরকম যদি দেখেন যে এই যে আপনার রাইট অ্যাঙ্গেল অ্যান্ড লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এইটা যদি রিফ্লেক্ট হয়, তার মানে আপনি ওইখানে কোনো স্ক্রিপ্ট ট্যাগ আই থিঙ্ক আপনি ইনজেক্ট করতেও পারেন। অ্যান্ড অলসো হচ্ছে আপনার সিঙ্গেল কোটেশন, তারপর সিম্পল ব্র্যাকেট, এগুলোর মাধ্যমে কিন্তু পেলোড ইনজেক্ট করা যায়। সো আমরা এবার দেখবো যে জাস্ট নর্মাল ভ্যালু রিফ্লেক্ট হচ্ছে কিনা, এটা জাস্ট আমরা ট্রাই করবো না, আমরা জাস্ট টেস্ট করবো যে আমাদের যে ইনপুট ফিল্ডগুলো আছে এই ইনপুট ফিল্ডগুলোর ভ্যালুর মধ্যে এই ডেঞ্জারাস ক্যারেক্টারগুলো রিফ্লেক্ট হচ্ছে কিনা। তো এইটার জন্য হচ্ছে আমরা KXSS নামে একটা টুল আছে, এটা সিম্পল হচ্ছে KXSS গিটহাব লিখলে আপনার গিটহাবে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা সেট আপ করে নিন। তো এই টুলটা আমরা ইউজ করব, এই টুলটা এই ফ্যাসিলিটিটা আমাদেরকে দিবে। তো এটার জন্য আমরা কি করব, আমাদের মেইন যেটা ছিল এই হচ্ছে আমাদের ফাইনাল ফাইল ছিল। সো এই ফাইলটাই আমরা হচ্ছে টেস্টিং করব। সিম্পল ক্যাট করে ওপেন করে এখানে একটা পাইপ সাইন দিতে হবে, দেন হচ্ছে KXSS, দ্যাটস ইট। এবার হচ্ছে আমরা একটা আউটপুট, মানে আমরা যে কাজটা করতেছি একটা আউটপুট ফাইল তো রাখা লাগবে, তাই না। আউটপুট ফাইল হিসাবে আমরা হচ্ছে টি কমান্ডটা ইউজ করতেছি, অ্যান্ড হচ্ছে আমরা এখানে এটা একটা নাম দিয়ে দিব, লাইক ডেঞ্জারাস চার্জ রিফ্লেক্ট .txt।
তো এবার যদি আমরা ইন্টার প্রেস করি দেখবেন যে এটার স্ক্যানিং স্টার্ট হয়ে গেছে। সরি। তো এইখানে দেখেন আমার স্ক্যানিং কিন্তু স্টার্ট হয়েছে। এখানে কি করবে আপনাকে, প্রথমে আপনার ইউআরএলটা দেখাবে অ্যান্ড কোন প্যারামিটারের ভ্যালু রিফ্লেক্ট হচ্ছে। এখানে কিউ প্যারামিটার, কিউ কোনটা, এটা হচ্ছে কিউ প্যারামিটার। এখানে পেজ প্যারামিটারের ভ্যালু কিন্তু রিফ্লেক্ট হচ্ছে না, কিউ প্যারামিটারের ভ্যালু রিফ্লেক্ট হচ্ছে। অ্যান্ড এই কিউ প্যারামিটারের মধ্যে এই যে ব্র্যাকেটটা আছে, থার্ড ব্র্যাকেট আমরা সাধারণত বলি, এই যে ব্র্যাকেটটা রিফ্লেক্ট হচ্ছে, এই ব্র্যাকেটের যে ক্যারেক্টার আছে এটা রিফ্লেক্ট হচ্ছে, বাট আদার্স কিছু কিন্তু রিফ্লেক্ট হচ্ছে না। তো এরকম করে কিন্তু চেক করবে, প্রত্যেকটা ইউআরএলই ও চেক করতে থাকবে, প্রত্যেকটা ইউআরএলের প্রত্যেকটা প্যারামিটার। এর মধ্যে আপনাকে দেখতে হবে যে কোন প্যারামিটারগুলোর মধ্যে এক্সট্রা ডেঞ্জারাস ক্যারেক্টারগুলো হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে, যেগুলো থ্রুতে আপনি ইনজেকশন করতে পারেন। আমরা সাধারণত ইনজেকশন করতে গেলে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো লাগে, তারপরে হচ্ছে নর্মাল যে ব্র্যাকেট আছে সেগুলো আমাদের লাগে। তো ওই ক্যারেক্টারগুলো যদি দেখি যে আমরা কোনো প্যারামিটারের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে ভ্যালু হিসাবে, সেক্ষেত্রে আমরা ওই ভ্যালুর মধ্যে আমরা এক্সেসিভ টেস্টিং করতে পারি। তো এটা একটু সময় লাগতেছে, এটা হোক, আমি এটা হওয়া পর্যন্ত একটু ওয়েট করি, বা এটা অর্ধেক হয়ে গেলে আমি বাকিটা দেখাবো। আমি কিছু জিনিস এক্সপেক্ট করতেছি, ওইগুলো আসলে আমি বাকিটা নেক্সট স্টেপে চলে যাব। আচ্ছা, তো এইখানে দেখেন, আমরা যদি এইখানে খেয়াল করি, কিছু কিছু ইউআরএল আছে যেখানে কিনা জাস্ট আপনার থার্ড ব্র্যাকেট বাদেও এক্সট্রা আরও কিন্তু ভ্যালুগুলো রিফ্লেক্ট হচ্ছে। যেরকম আমি যদি এই ইউআরএলটায় দেখি, এই যে ইউআরএল, এই ইউআরএলের মধ্যে আপনার DURL নামে যে প্যারামিটারটা আছে, এই হচ্ছে এই প্যারামিটার, এই প্যারামিটারের মধ্যে আপনার এই যে ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টারগুলো হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে। আমি একটু এটা ওপেন করে দেখি কী অবস্থা। এটা আমি ইউআরএলটা আমি ব্রাউজার ওপেন করে দেখি অ্যাকচুয়ালি কি এইগুলো রিফ্লেক্ট হচ্ছে কিনা। আর কারণ হচ্ছে ভেরিফাই করে দেখবেন অবশ্যই, কারণ হচ্ছে আপনার টুলগুলো আপনাকে অনেক সময় ফলস পজিটিভও কিন্তু দিবে। আচ্ছা, আই থিঙ্ক এটা আমাকে রিডাইরেক্ট করে আদার্স আরেকটা পেজে দিয়ে দিয়েছে, যেটা এক্সপেক্ট করতেছিলাম সেটা না। আচ্ছা, এটা এড়ানোর জন্য আপনার আরেকটা কাজ করতে পারেন। এখানে যেটা আমার সাথে হইলো যে আমি যখন এটা ভিজিট করলাম, এটা এই যে যেরকম এটার মধ্যে যদি আমি দেখি রিডাইরেক্ট টু নামে যে ফিল্টারটা, যেই প্যারামিটারটা আছে, ওইটার মধ্যে হচ্ছে আপনার এই ক্যারেক্টারগুলো হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে। তা আমি যদি এবার চেক আউট করে দেখি, এখানে আই থিঙ্ক আমাকে এই আচ্ছা, তো এইখানে আমি কি করতে পারি, এই প্যারামিটারের মধ্যে আমার যে ভ্যালুগুলো আছে আমি চেক করে দেখি যে অ্যাকচুয়ালি কি রিফ্লেক্ট হচ্ছে কিনা। তো এই ক্ষেত্রে আমাকে এখানে বলা হয়েছিল যে এই যে ক্যারেক্টারগুলো আছে এগুলো রিফ্লেক্ট হচ্ছে। সো আমি চেক করে দেখি, এখানে আমার ওই ভ্যালুর বদলে আমি হচ্ছে এটা দিয়ে দেখি। এবার ইন্টারপ্রেস করলে হ্যাঁ, এখানে কোনো আনফিল্টার, মানে এখানে কোনো স্যানিটাইজ তো হয়ই নাই। অ্যান্ড দেখেন এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি রিফ্লেক্ট হচ্ছে, এই জায়গাটায় কিন্তু এটা রিফ্লেক্ট হচ্ছে। এই যে ইনপুট সেকশনে রিডাইরেক্ট টু এই যে প্যারামিটারটা আছে, এই প্যারামিটারের মধ্যে এখানে কিন্তু আরও একটা প্যারামিটার কিন্তু আছে, টেস্ট কুকি ভ্যালু 1। তো আরেকটা যেটা রিডাইরেক্ট নামে যে প্যারামিটারটা, এইটার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো হচ্ছে রিফ্লেক্ট করতেছে। অ্যান্ড জাস্ট ভ্যালু, এটা কিন্তু আবার সোর্স কোডে রিফ্লেক্ট, এটা কিন্তু আবার র্যান্ডার হচ্ছে না, এটা কিন্তু সোর্স কোডের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে। সো আপনি এখন দেখা গেছে যে এইখানে রাইট অ্যাঙ্গেল সাইনগুলো রিফ্লেক্ট হয় কিনা, আমরা এটা একটু চেক করে দেখি যে রাইট অ্যাঙ্গেল বা লেফট অ্যাঙ্গেল সাইনগুলো এইগুলো রিফ্লেক্ট হয় কিনা। এবার যদি ইন্টারপ্রেস করি, এবার যদি সোর্স কোডটা আমি চেক করে দেখি, দেখেন রাইট অ্যাঙ্গেল অ্যান্ড লেফট অ্যাঙ্গেল যে সাইন দুইটা আছে ওইটাকে কিন্তু স্যানিটাইজ করে দিচ্ছে, আর বাকি যেগুলো ছিল সেগুলো রিফ্লেক্ট হচ্ছে। তার মানে ওরা আমাকে কিন্তু একটা এক্স্যাক্ট ডিটেলসটাই কিন্তু আমাদেরকে এই যে টুলটা আমাকে কিন্তু দিচ্ছে, যেগুলো রিফ্লেক্ট হচ্ছে সেগুলো জাস্ট দেখাচ্ছে। সো আচ্ছা, আর মাঝে মধ্যে এই টুলটা কিছু কিছু ক্ষেত্রে একটু ঝামেলা করতে পারে। তো সেক্ষেত্রে যে ইউআরএলগুলোতে ঝামেলা করবে সেই ইউআরএলগুলোকে রিমুভ করে দিয়ে তারপরে হচ্ছে স্ক্যানিংটা করবে। যেরকম আমার ক্ষেত্রে এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএলের ক্ষেত্রে একটু ঝামেলা করতেছে। তো সেই ক্ষেত্রে আমি যদি এই ইউআরএলটাকে সরায় দেন, আবার এগেইন স্টার্ট শুরু করি এরপর থেকে, তাহলে দেখবেন যে আবার এগেইন স্ক্যানিংটা স্টার্ট হয়ে গেছে। সো এই বিষয়গুলো হচ্ছে একটু করে নেবেন, কারণ হচ্ছে টুলটা কিন্তু আপডেট তেমন করা হয় না, জাস্ট বানিয়ে রেখে দিছে, তেমন আপডেট বা এরকম কোনো কিছু করা হয় না। তো মাঝে মধ্যে একটু টেকনিক্যাল ইস্যু থাকতেই পারে। বাকি এই কাজটা করার জন্য মানে কোন আপনার যে ইনপুট ফিল্ডগুলো আছে, ইনপুট ফিল্ডের মধ্যে কোন প্যারামিটারগুলো, কোন প্যারামিটারের কোন প্যারামিটারের ডেঞ্জারাস ক্যারেক্টারগুলো রিফ্লেক্ট হচ্ছে, এটা দেখার জন্য সুন্দর একটা টুল হচ্ছে KXSS। সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাই। আমি এটা ক্যান্সেল করে দিই।
আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে আমরা কি করতে পারি, আমাদের এখন কি হয়েছে, আমাদের আমরা যত ইউআরএল আছে, আমাদের যত সাবডোমেন, প্রথমে আমরা সাবডোমেন বের করলাম, অ্যান্ড সেই সাবডোমেনগুলো থেকে গেট বেস যত ইনপুট সেকশন, ইনপুট প্যারামিটারগুলো যেগুলো আছে, যেখানে আমরা ইনপুট করতে পারি, সেগুলো হচ্ছে আমরা গেদার করলাম। অ্যান্ড সেইগুলোর মধ্যে কোন কোন ইউআরএলের কোন কোন প্যারামিটারগুলো হচ্ছে রিফ্লেক্ট করতেছে সেটাও দেখলাম। তারপর আমরা দেখলাম যে কোন কোন ইউআরএলের কোন কোন প্যারামিটারের মধ্যে ডেঞ্জারাস ক্যারেক্টারগুলো রিফ্লেক্ট করতেছে, সেটাও কিন্তু আমরা দেখলাম। তো এরপর আমরা যেটা করতে পারি, এই পর্যায়ে এসে আপনি ম্যানুয়ালি চাইলে শিফট হয়ে যেতে পারেন। যেরকম এই যে এই পর্যায়ে যখন আপনি আসবেন, আপনি যখন দেখতেছেন কোন একটা প্যারামিটারের মধ্যে এই টাইপের ডেঞ্জারাস ক্যারেক্টারগুলো রিফ্লেক্ট হচ্ছে, আপনি জাস্ট এইখানে রাইট অ্যাঙ্গেল অ্যান্ড লেফট অ্যাঙ্গেল সাইনটা হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি এই ইউআরএলটাকে ওপেন করতে পারেন। অ্যান্ড এই ইউআরএলটাকে ওপেন করে আপনি ওই দুইটা ক্যারেক্টার বাদে এই ক্যারেক্টারগুলোর সাহায্যে কীভাবে এক্সারসাইজ করতে হয় সেটা আপনি রিসার্চ করে নিজে থেকে ম্যানুয়ালি টেস্টিংয়ের মাধ্যমে করতে পারেন। অথবা ওই যে লেফট অ্যাঙ্গেল অ্যান্ড রাইট অ্যাঙ্গেল যে সাইনগুলো আছে, ওইগুলো সাধারণত সব ওয়েবসাইটে এখন ফিল্টার করে দেওয়া থাকে, তো ওইগুলোকে আপনি ইউআরএল ইনকোডিংয়ের মাধ্যমে বাইপাস করা ট্রাই করে দেখতে পারেন, অথবা HTML এন্টিটি ইনকোডিংয়ের সাহায্যে বাইপাস করতে পারেন, অথবা আপনি আদার্স, মানে অনেক সময় দেখবেন যে ওই পেলোড বাদেও, লাইক আমি যদি দেখাই আমার যে এই ইউআরএল, এটা যেহেতু সাধারণত রিডাইরেক্ট, যে সমস্ত যেই সমস্ত প্যারামিটার ইউআরএল যায়, সেখানে আপনি জাভাইস একটা পেলোড আছে জাভা স্ক্রিপ্ট, দেন হচ্ছে এইটার সাহায্যে আপনি ট্রাই করে দেখতে পারেন। তো এইখানে আই থিঙ্ক, হ্যাঁ, এখানে ওরা হচ্ছে একটু স্যানিটাইজার একটা বিষয়ে ফলো রাখছে। তো যেহেতু আমি এখানে জাভা স্ক্রিপ্টের, মূলত এখানে কিন্তু ওরা আমার এই যে এই সাইনটাকে কিন্তু রিফ্লেক্ট করতেছে না, বাট সরি, স্যানিটাইজ করতেছে না, বাট ওরা হচ্ছে আমাদের এই যে জাভা স্ক্রিপ্ট অ্যান্ড অ্যালার্ট, এটা যেহেতু একটা খুব কমন একটা পেলোড, সো এটাকে ওরা ওদের এখান থেকে ফায়ারওয়াল থেকে ব্লক করে দিচ্ছে। সো এই কারণে এটা কাজ করতেছে না। সেই ক্ষেত্রে আমরা এটাকে ইউআরএল ইনকোডিং দ্বারা ইনকোড করে ট্রাই করে দেখতে পারি। তো ওইটা আমাদের আজকে ম্যানুয়াল টেস্টিংয়ের কাজ না, বা আমরা জাস্ট অটোমেশন করব, অটোমেশনের থ্রুতে কীভাবে কী কী করা যায় সেটা দেখতেছি। সো ওই দিকে আর আগাচ্ছি না। বাকি আপনি এই পর্যায়ে এসে, যখন আপনি ডেঞ্জারাস ক্যারেক্টার কী কী রিফ্লেক্ট হচ্ছে, এই পর্যায়ে এসে আপনি স্পেসিফিকভাবে টেস্ট করে করে আপনি ম্যানুয়াল হান্টিংয়ের দিকে চলে যেতে পারেন। বাট আপনি যদি চান যে এই পর্যায়ে এসে আপনি হচ্ছে অটোমেশন করবেন, সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, এখন তো আপনি দেখছেন যে কোন কোন প্যারামিটারগুলোতে রিফ্লেক্ট হচ্ছে, আপনি কি করতে পারেন, যে আপনি ওইখানে হচ্ছে পেইলোড ইনজেক্ট করতে পারেন। কারণ এই কাজ করার জন্য অনেকগুলো টুল আছে। এইটার সাথে আমি যেটা এক্সপ্লেন করতেছি, আমি যেটা বলতেছি যদি আমি হালকা এক্সপ্লেন করি, যে আপনি এবার কি করতে চাচ্ছেন, যে আপনি জাস্ট নর্মাল ভ্যালু বা ডেঞ্জারাস ক্যারেক্টার রিফ্লেক্ট হচ্ছে কিনা সেটা দেখতে চাচ্ছেন না। আপনি চাচ্ছেন কি, আপনি পেলোড দিয়ে দিবেন, একটা পেলোডের লিস্ট ওকে দিয়ে দিবেন, ও স্ক্যান করবে অ্যান্ড স্ক্যান করে জানাবে এই যে পেলোডের লিস্ট আপনি দিয়েছেন এর মধ্যে কোন পেলোডটা রিফ্লেক্ট করতেছে, কোন পেলোডটা রিফ্লেক্ট করতেছে না। যেই পেলোডটা রিফ্লেক্ট করবে সেটা আপনাকে দেখাই দিবে, অ্যান্ড যেটা করবে না সেটা আপনার সামনে আউটপুট হিসেবে দেখাবে না। সো এইটা করার জন্য হচ্ছে আপনার অনেকগুলো টুল আছে। আমি জাস্ট পার্সোনালি কোনো টুলের উপর নির্ভর আপনাকে থাকতে বলবো না, বাট বর্তমানে যেগুলো টুল এই কাজগুলো করার জন্য মোটামুটি ভালো, সেগুলো আমি জাস্ট দেখাচ্ছি। বাকি আপনি যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো বা আদার্স কোনো টুলও বেটার হইতে পারে। সো অলওয়েজ আপ টু ডেট টুলের উপর খবর রাখবেন যেগুলো হচ্ছে ভালো কাজ করতেছে। তো আমি কয়েকটা টুলের নাম আমি এখানে দিচ্ছি, আপনারা চাইলে এই টুলগুলো ইউজ করতে পারেন। অ্যান্ড হ্যাঁ, আচ্ছা, তো এখানে একটা টুলের নাম আছে, আপনার একটা টুল হচ্ছে আপনার নাম হচ্ছে এক্সএসএস ভাইবস। আপনারা চাইলে এই টুলের ইউজ করতে পারেন। এটা হচ্ছে খুবই সিম্পল একটা রিফ্লেক্টেড এক্সএসএস ফাইন্ডিংয়ের একটা টুল। এটা সাধারণত কি করে, আপনি যদি আপনি এটার সাহায্যে চাইলে একটা ইউআরএল স্ক্যানিংও করতে পারবেন এক্সএসএসের। আপনি চাইলে এইটার সাহায্যে আপনি একটা ফাইল স্ক্যানিংও করতে পারবেন। আমার কাছে এই টুলটা অলরেডি ইনস্টল আই থিঙ্ক আছে। আমি যদি আমার আরেকটা, হ্যাঁ, এখান থেকে আমি আমার টুলস নামক ফোল্ডারে গেলে আই থিঙ্ক আমি পেয়ে যাব এক্সএসএস ভাইবস। হ্যাঁ, সরি। তো এইখানে হচ্ছে এই টুলটা আপনারা, আমারটা এটা অনেক আগেই করছে, আই থিঙ্ক ওটা নতুন আপডেটও আনছে। আচ্ছা, নতুন কোনো আপডেট আনে না, এটা পুরনোই আছে। এটা বেসিক একটা টুল, এটা তেমন ফিচার বা ফাংশনালিটি পাবেন না, বেসিক আপনার টেস্টিং যেটাকে বলা হয়। এটা কি করে, আপনি যখন ওকে ধরেন আমি পাইথনের সাহায্যে যেটা রান করি, পাইথন দেন হচ্ছে main.py, তারপর যদি আমি এখানে -h দিই, f দিই, f দেওয়ার পর আমাকে হচ্ছে কি করতে হবে, আমাকে আমার যে ফাইলের নাম এখানে মেনশন করতে হবে। তো আমার ফাইলটা হচ্ছে কোথায় আছে,
এই যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে আছে। সো এই ফোল্ডারের নাম আমি দিয়ে দিব ইনপুট ফিল্ড, মানে প্যারামিটার সহ যে ফাইলগুলো, যে ইউআরএলগুলো আছে সেই ইউআরএল ফাইলটা আপনার নাম এখানে দিতে হবে। তো এখানে হচ্ছে আমার ফাইলের নাম হচ্ছে এটা। সো এই ফাইলের নাম আমি এখানে দিয়ে দিলাম। দেন আমি কি করতে পারি যে আই থিঙ্ক এইভাবে দিলে আই থিঙ্ক স্ক্যান হয়ে যায়। তো এই দেখেন এখানে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই টুলটা কি করে, একই সাথে হচ্ছে আপনার আপনি যে ফাইলটা ওকে দিবেন সেই ফাইলের মধ্যে কোন কোন প্যারামিটার রিফ্লেক্ট হচ্ছে সেটা আপনাকে প্রথমত বের করে দেখাবে। আর যেই প্যারামিটারগুলো রিফ্লেক্ট হবে, যেরকম ধরেন এখানে কিউএস প্যারামিটারটা টেস্টিং করতেছে, এটা যদি রিফ্লেক্ট হয় তাহলে এটার উপরে ফার্দার টেস্টিং করবে, আর যদি রিফ্লেক্ট না হয় আলাদা কোনো একটা ইউআরএলে চলে যাবে। তো এখানে দেখেন এটা কিন্তু রিফ্লেক্ট হয় না, তাই এটা নট ভালনারেবল। তারপরে যে প্যারামিটার আছে তারপরে যে ইউআরএল আছে সেই ইউআরএলে যাবেন, এই ইউআরএলের প্যারামিটার কোনটা, অ্যাকশন। এই অ্যাকশনের যে এটা আছে, যে প্যারামিটার আছে, সেই প্যারামিটারে দেখবে যে কোনো ভ্যালু রিফ্লেক্ট হচ্ছে কিনা। রিফ্লেক্ট হলে আপনাকে দেখাই দিবে, না হলে দেখবেন যে লিখে দিবে যে নট ভালনারেবল। আর যদি রিফ্লেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে ও ফাজিং করবে, ফাজিং করে ওর একটা পেলোডের একটা জেসন ফাইল আছে, ওইখান থেকে পেলোডগুলো উঠে হচ্ছে এখানে টেস্টিং করতে থাকবে। তো এটা সাধারণত আপনার রিফ্লেক্ট এইখানে দেখেন একটা ক্যারেক্টার, এখানে দুইটা ক্যারেক্টার হচ্ছে রিফ্লেক্ট পাইছে। এই যে ফর্ম নামে যে প্যারামিটারটা আছে, এই ফর্মের মধ্যে এই যে দুইটা ডেঞ্জারাস ক্যারেক্টার আছে এইগুলো হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে। সো যখন দেখছে যে রিফ্লেক্ট হচ্ছে, সো এখানে কি করবে যে ফাজিং করে দেখবে যে পেলোড শহর, যে পেলোডের যে একটা ফাইল আছে ওই পেলোডের ফাইলের মধ্যে ফাজিং করে দেখবে। যদি দেখে যে না কোনো একটা পেলোড সহ ফাইল রিফ্লেক্ট করতেছে, সেটা হচ্ছে আপনাকে দেখাই দিবে। তো এই সিম্পল একটা টুল, এটা আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। আপনার চাইলে এই টুলটা রান করে রেখে দিতে পারেন। অ্যান্ড এটার আদার্স আই থিঙ্ক কিছু ফ্ল্যাগ আছে, আপনারা এখান থেকে ওদের ফ্ল্যাগ অ্যান্ড ডকুমেন্টেশনটা দেখে নিতে পারেন কীভাবে এটা ইউজ করতে পারেন। এটাকে চাইলে আপনি পাইপের মাধ্যমে ইউজ করতে পারেন, যেটা কিনা আপনি ডেলফক্সের মতো ফিচারটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এই তো খুবই সিম্পল একটা টুল। আপনি চাইলে এটার যে জেসন ফাইলটা আছে, এই যে পেলোড ডট জেসন ফাইল, এই পেলোড অনুযায়ী কিন্তু টেস্টিং করবে। আপনি চাইলে এই যে পেলোড জেসন ফাইলের মধ্যে আপনি নিজস্ব পেলোড অ্যাড করে দিতে পারবেন, তাইলে আই থিঙ্ক আরও বেটার হবে। আচ্ছা, এটা লোড হইতে সময় লাগতেছে, আমি এখান থেকে না দেখায় এখানেও তো জেসন ফাইলটা আছে, আমি যদি ন্যানোর কমান্ডের মাধ্যমে দেখাই, দেখেন এই যে পেলোডগুলো জেসন ফরম্যাটে আছে। আপনি চাইলে এই পেলোডগুলোর আপনি চাইলে নিচে অ্যাডও করতে পারেন, অথবা কোনো পেলোড আপনি যদি মনে হয় যে না এই পেলোডগুলোই কিন্তু যখন দেখবে যে একটা আপনার টার্গেট ইউআরএলের মধ্যে কোনো একটা প্যারামিটার রিফ্লেক্ট হচ্ছে, ও কী করবে সেই প্যারামিটারের মধ্যে যে এই যে পেলোডগুলো আছে সেই পেলোডগুলো অ্যাড করবে। অ্যাড করে প্রত্যেকটা পেলোড দেখবে যে কোনো পেলোড হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে কি না ইউআরএল সহ। যদি দেখে যে না রিফ্লেক্ট হচ্ছে, তখন কি করবে ওইটা আপনার সামনে দেখাবে যে ভালনারেবল অ্যান্ড পপ আপ হিসাবে দেখাই দেবেন। আপনি ওইটা পরবর্তীতে ম্যানুয়ালি চেক আপ করতে হবে যে আপনাকে যে প্যারামিটারটা আপনাকে দিচ্ছে যে ভালনারেবল বলে, সেটা অ্যাকচুয়ালি ভালনারেবল কিনা, সেটা কপি করে আপনি ব্রাউজারে পেস্ট করে দেখবেন যে ওইটা পপ আপ আসতেছে কিনা। অনেক সময় দেখবেন যে পপ আপ আসতেছে না, এইখান থেকে টার্মিনাল থেকে বলবে যে ভালনারেবল, বাট পপ আপ আসতেছে না। তো সেই ক্ষেত্রে আপনি একটু সোর্স কোডটা চেক করে দেখবেন যে কেন পপ আপটা আসতেছে না, আসলে প্রবলেমটা কোথায়, সার্ভার কোথা থেকে আটকায় দিচ্ছে, ওইখানে একটু ম্যানুয়াল আপনাকে একটু সময় দিতে হবে। তো এইগুলো হচ্ছে এই টুলের ব্যাপার। তারপরে যদি আমি আরেকটা টুলের কথা এখানে বলি, লস্ট টুল নামে একটা টুল আপনার রিসেন্টলি হচ্ছে একজন, ওর ইউটিউবের নাম মেবি হচ্ছে লস্ট সেক বা সামথিং। তো ওর একটা টুল আমি দেখলাম যে ইদানিং ভালোই হাইপে আছে, অ্যান্ড এটা নাকি অনেকে সাকসেসফুলি ভালো রেজাল্টও পাচ্ছে। এটার থ্রুতে হচ্ছে আপনার ওয়াফ বাইপাসও নাকি টুকটাক ওয়াফ বাইপাসও হয়ে যাচ্ছে। সো এটা আপনারা চাইলে এই টুলটা ইউজ করতে পারেন। আমি এটা যদি যাই লস্ট টুল, এই হচ্ছে ওর রিপো কফিন এক্সপি। আচ্ছা, এত লোড নিলে কেমনে কি, আচ্ছা তো আমি এই রিপোর মধ্যে চলে আসছে। তো এই রিপোর মধ্যে এইখান থেকে আপনারা এইটাকে গিট কোলন করে নিতে পারেন। গিট কোলন করার পর অথবা গিট কোলন করতে যদি অসুবিধা হয় তাহলে আপনার এইটার যে জিপ ফাইলটা আছে সেটা ডাউনলোড করে তারপরে বাকি কাজগুলো করে নিতে পারেন। আর এটা দেখেন খুবই রিসেন্টলি আপনার টুলটা আপলোড করেন, প্রতিনিয়ত আই থিঙ্ক ওরা ডেভেলপ করতে আছে এই টুলটা। সো এই টুলটা এটার থ্রুতে আপনি একসাথে 4টা ভালনারেবিলিটি টেস্টিং করতে পারবেন, আর এটার স্পিডও মোটামুটি ভালো। তো এটাও আমি আমার লিস্টে রাখলাম, এটাও আমি দেখাচ্ছি কেমনি কী করবেন। সিম্পল হচ্ছে এটা কাজ করতে গেলে আপনার এইটা আমি আমার যে এইখানে রিপোর্ট আমি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম, আমি যদি এটা ওপেন করি,
তো এইখানে গেলে আপনি যখন এটা ডাউনলোড করে এই ফোল্ডারের ভিতরে যাবেন, এরকম কিছু ফাইল দেখবেন। এর মধ্যে থেকে হচ্ছে এই requirement.txt ফাইলটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। পাইথনের কিছু লাইব্রেরি এখানে এক্সট্রা আছে, সেগুলো আপনাকে ইনস্টল করে নিতে হবে। তারপরে হচ্ছে আপনার আরেকটা ফাইল পাবেন, যেটা কিনা আমার আই থিঙ্ক এখানে রিমুভ করে দিছে ওরা, মেবি অথবা সামথিং কিছু একটা। আচ্ছা, মেবি ওইটা আর এখন লাগে না, বাট দু একদিন আমি দেখছিলাম যে লিনাক্সের একটা ফাইল এখানে ছিল। দেখে ওইখানে ওরা কি রাখছে, মেনশন ওই টুলটা, ওয়েট সেকেন্ড। আচ্ছা না, আগে যেটা ছিল যে এখানে একটা ব্যাশ লিনাক্স ডট এসএস নামে একটা কমান্ড দিতে হইতো, কারণ এখানে কিছু মডিউল নামাইতে হইতো আপনার, কিছু মডিউল না সরি, কিছু আপনার একটা হচ্ছে ক্রোমিয়াম ড্রাইভার ইনস্টল, ও সরি মাই মিস্টেক, ওইটা আমি আরেকটা টুলের কথা আর কি এখানে মিক্স আপ করে ফেলছি। আরেকটা টুলের সেম ফিচারটা ছিল, তো আমি ভাবছিলাম এই টুলে মেবি দেখাচ্ছিল, সো সরি ফর দ্যাট, কেউ কনফিউশন হয়েন না। তো যাই হোক, জাস্ট এইখানে requirement.txt ফাইলটা হচ্ছে ইনস্টল করে নিলে এনাফ। তারপরে কি করবেন, সিম্পল পাইথন 3 বা পাইথনের মাধ্যমে এই যে এই যে ওদের যে পাইথনের যে স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্টটা হচ্ছে রান করে দিবেন। তো আমি যদি সিম্পল রান করে দিই, দেখবেন বাকিটা অটোমেটিক্যালি এখানে একটা সুন্দর একটা ইন্টারফেস ওরা আনবে। এখান থেকে হচ্ছে আমরা যেহেতু এক্সএসএস স্ক্যানিং করব, সেক্ষেত্রে আমরা এখানে 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইউজ করব। অ্যান্ড আপনি যদি এখানে জাস্ট সিঙ্গেল ইউআরএল স্ক্যানিং করতে চান, আপনি এখানে একটা ইন্টারপ্রেস করে আপনার ইউআরএলটা দিবেন। বাট যেহেতু আমরা ইউআরএল স্ক্যানিং করতেছি না, আমরা হচ্ছে কি করব, একটা ফাইল স্ক্যানিং করব, তাই না? তো সেক্ষেত্রে আমি কি করব, এইখানে আমি আমার যে ফাইলের আমার যে ফাইলটা আছে, সেই ফাইলের যে পাথটা আছে, সেই পাথটা আমি এখানে মেনশন করে দিব। তো আমার ফাইলটা হচ্ছে এই ফোল্ডারের আগের যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারের মধ্যে, অ্যান্ড ফাইলের নামটা হচ্ছে আপনার ইউনিক অল param.txt। তো ওইটা আমি এখানে জাস্ট পাথটা আমি এখানে মেনশন করে দিয়ে ইন্টারপ্রেস করে দিলে দেখবেন যে নেক্সট আরেকটা একটা প্রম্পট আপনার সামনে আসছে। সো এইখানে আপনাকে আপনার পেলোডগুলো মেনশন করতে হবে। তো পেলোডগুলো সাধারণত আপনার ওদের নিজস্ব কিছু পেলোড আছে, আপনি চাইলে সেই পেলোডটা ইউজ করতে পারেন, অথবা আপনার যদি নিজস্ব বেটার অনেক কালেকশন করা কাস্টম পেলোড থাকে এক্সএসএসের, আপনি সেটাও ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এক্সএসএসের যে এখানে দুইটা পেলোড ওদের ডিফল্ট পেয়ে যাবেন, একটা হচ্ছে XSS.txt, যেখানে কিনা নর্মাল যে এক্সএসএসের যে পেলোডগুলো র্যান্ডমলি থাকে সেগুলো পেয়ে যাবেন। আরেকটা পেলোডের ফাইল পাবেন যেটা কিনা পলিগটস, যেখানে কিনা আপনার এটা পলিগটসের যে ফাইলটা, এটা হচ্ছে আপনার বিভিন্ন রকম অ্যান্টিভাইরাস ইভেশন করতে আপনাকে সাহায্য করবে। কারণ ওই পলিগটসের যে পেলোড সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, আপনার এটা নিয়ে গুগল করতে পারেন। এক্সএসএস ব্রুট বা ব্রুট লজিকের কিছু এটা নিয়ে আর্টিকেল আছে, অ্যান্ড আদার্স আরও অনেক জায়গায় ভিডিও বা এই টপিক আরও অনেক ভিডিও বা আর্টিকেল পেয়ে যাবেন। তো এই পলিগটস নামে যে পেলোডগুলো থাকে সেগুলো হয় কি, যে একটা অনলাইনার টাইপের থাকে, যে একটা পেলোডের মধ্যে আপনার মাল্টিপল স্ক্রিপ্ট থাকে, যেখান থেকে একটা কাজ না করলেও চান্সেস থাকে যে আরেকটা পেলোড কাজ করবে, মানে লং একটা পেলোড থাকে। তো যখন আপনারা যদি দেখেন যে সিম্পল এক্সএসএস পেলোডে কাজ হচ্ছে না, আপনারা তখন পলিগটস পেলোডটা ইউজ করতে পারেন। তো আমি আপাতত যে ওদের যে সিম্পল XSS.txt ফাইলটা ওইটাই আমি ইউজ করতেছি। তো এবার যদি এখানে হচ্ছে আপনাকে যে ইন্টার যে নাম্বারটা আছে এখানে হচ্ছে 5 দিতে পারেন, অ্যান্ড অলসো হচ্ছে যেখানে ছিলাম এখানে হচ্ছে থ্রেড দিতে বলছিল, আমি এখানে জাস্ট 5 রেখে দিছি, তাই আমি ইন্টারপ্রেস করছি। আপনি চাইলে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এখানে হচ্ছে ডিলে টাইম আউট সেকেন্ড আপনাকে দিতে হবে, আপনি চাইলে 3 এখানে রাখা আছে, আমি দরকার এখানে 5 দিয়ে দিলাম। আপনি চাইলে আরও কমাইতে পারেন, বাড়াইতে পারেন। আমি এবার ইন্টারপ্রেস করে দিলে দেখবেন যে স্ক্যানিং স্টার্ট হয়ে গেছে। তো প্রথমত এই পেলোডের সাহায্যে ওরা হচ্ছে স্ক্যানিং মেবি করবে। তো তবে এই টুলটা পার্সোনালি আমার ক্ষেত্রে আনফর্চুনেটলি তেমন ভালো কাজ করে না। আমি ওর ভিডিওটা যখন দেখলাম তখন দেখলাম যে ভালো কাজ করতেছে, ইভেন আদার্স আরও অনেককেই দেখলাম যে ভালো কাজ করতেছে। আই থিঙ্ক এখানে যে টাইম আউট সেকেন্ডটা আছে ওইটা হয়তো একটু বাড়ায় কমায় দিলে, অথবা হচ্ছে আপনার যে থ্রেডটা আছে থ্রেডটা একটু কমায় বাড়ায় দিলে আপনার ক্ষেত্রে হয়তো বা যদি প্রবলেম হয় তাহলে একটু কমায় বাড়ায় নেবেন, তাহলে হয়তো বা কাজ করতে পারে। তো এটা টেস্টিং করতে পারেন। তো এখানে হচ্ছে কি আপনাকে তেমন আউটপুট দেখাবে না, এটা জাস্ট কাইন্ড অফ ব্রুট ফোর্সিং টাইপের করবে। আপনার যে আপনি যে প্যারামিটারের ইউআরএলটা দিবেন, ওখানে ও কী করবে, ওর যে এই যে পেলোডটা ও কী করবে, এই পেলোডটা ওর আপনার ওই প্রত্যেকটা প্যারামিটারের মধ্যে অ্যাড করবে। তারপরে হচ্ছে কাইন্ড অফ ব্রুট ফোর্স করবে। ব্রুট ফোর্স করে দেখবে যে কোনো ইউআরএলের মধ্যে এই ভ্যালুটা রিফ্লেক্ট হচ্ছে কিনা। যদি দেখে যে রিফ্লেক্ট হয়েছে, সাথে সাথে আপনাকে প্রম্পট দেখাই দেবে। এটা কাইন্ড অফ একটা এক্সেসিভ ব্রুট ফোর্সিং বলতে পারেন, ঠিক আছে।
সো এটা আপনারা ইউজ করতে পারেন, আমি আপাতত আর তেমন এটা ইউজ করতেছি না, আমি এটা কন্ট্রোল সি দিয়ে কেটে দিলাম, আপনারা এটা দিয়ে ইউজ করতে পারেন। আর সাধারণ এইটা আসলে ডিপেন্ড করে, বা এই টাইপের যে টুলগুলো যেগুলো এক্সেস টেস্টিংয়ের জন্য ইউজ করা হয় ওগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করা হচ্ছে অনেকটা পেলোড, আপনার পেলোড ফাইলের উপর। আপনার পেলোড ফাইল যদি বেটার হয় তাহলে আপনার এটা আরও বেটার রেজাল্ট পাওয়ার একটা চান্সেস থাকে। তো এরপরে আরেকটা টুল আছে যেটার নাম হচ্ছে এক্সএসএস ফাজ, এটাও মেনশন আমি করতেছি, এটাও একটা ভালো টুল, এটাও রিসেন্টলি ডেভেলপ হওয়া একটা টুল। অ্যান্ড এটার কথা আমি তখন বলতেছিলাম যে এখানে একটা আপনার এক্সট্রা করে এই ড্রাইভারগুলো ইনস্টল করতে হবে। সো এটা আমার অলরেডি ইনস্টল করা, তারপরেও আচ্ছা এটা আমার অলরেডি ইনস্টল করা, আমি যদি একটু চেক করে দেখি আমার কোথায় এটা ইনস্টল করা ছিল। এক্সএসএস ফাজ আচ্ছা এখানে আপাতত পাচ্ছি না মেবি, আচ্ছা আমি ওয়েট, এক্সএসএস ফাজ, আচ্ছা এই তো এই হচ্ছে ফাইলটা। আমি যদি একটু বড় করে, আচ্ছা এটা আমি ওপেন এইটাই করি। তো এইখানে দেখেন আপনি যখন এটাকে এলএস এই ফোল্ডারের মধ্যে যাবেন, এখানে হচ্ছে আপনার কিছু ফাইল পেয়ে যাবেন। এইটা হচ্ছে ইনস্টল করতে গেলে আপনাকে প্রথমত হচ্ছে এটার যে রিকোয়ারমেন্ট ফাইলটা আছে এখান থেকে ওদের পাইথনের এটাও যেহেতু একটা পাইথন বেস স্ক্রিপ্ট, তো এখানে পাইথনের ওদের রিকোয়ারমেন্ট লাইব্রেরিগুলো ইনস্টল করে নেবেন। তারপরে হচ্ছে ব্যাশ কমান্ডের সাহায্যে এই যে স্ক্রিপ্টটা রান করবেন, এইটার মাধ্যমে আপনার কিছু আরও মডিউল ইনস্টল করতে হবে, যেরকম ক্রোম ড্রাইভারটা ইনস্টল করতে হবে অ্যান্ড হচ্ছে ক্রোম। তো এই কয়েকটা মডিউল ইনস্টল হয়ে গেলে আপনার এটা গুড টু গো হয়ে যাবে তখন। আর তারপরেও এটা আমার পার্সোনালি এই টুলটা আমার ক্ষেত্রে কেন জানি সেমভাবে ভালো করে কাজ করে না, বাট এটার আমি যতটুকু দেখলাম পারফরমেন্স অনেক বেটার। এইটার জাস্ট কোনো আগের যে টুলটা আমি শেয়ার করলাম যে এক্সেসেস লস্ট এক্সেসেস বা এরকম সামথিং, সো ওই টুলের মধ্যে যেটা ছিল যে ওইটা কাইন্ড অফ একটা ব্রুট ফোর্স টুল ছিল, বাট এটা আসলে ব্রুট ফোর্স টুল না, এটা হচ্ছে আপনাকে একই সাথে আপনার যে ইউআরএলগুলো দিচ্ছেন সেই ইউআরএলের সিএসপি টেস্টিংটা করবে, দেখবে যে সিএসপি আছে সেটাকে বাইপাস করা যায় কিনা, যদি বাইপাস করা যায় সেটা মেনশন করে দিবে। অলসো দেখবে, চেক করবে যে কোন কোন প্যারামিটারগুলো রিফ্লেক্ট হচ্ছে সেটা বের করে দিবে। অ্যান্ড সিমিলারলি তারপর যেই প্যারামিটারগুলো রিফ্লেক্ট হচ্ছে সেই প্যারামিটারগুলোর মধ্যে আপনি চাইলে পেলোড অ্যাড করতে পারবেন। অ্যান্ড মূল কথা হচ্ছে ফাজিং আর ব্রুট ফোর্স কিন্তু ডিফারেন্ট, তো এখানে ফাজিংটা করবে, এখানে একটার পর একটা নিজে থেকে অটোমেটেডভাবে টেস্টিং করবে, যেটা কিনা আদার্স যে আগের যে দুইটা টুল সম্পর্কে বলছি আমি সেইগুলোর থেকে বেটার। বাট আনফর্চুনেটলি আমার সিস্টেমের মধ্যে এটা তেমন ভালো কাজ করতেছে না। তারপর আমি এখানে দেখাই এটা কীভাবে করবেন। সিম্পল এক্সএসএস ফাজ, আচ্ছা এখানে কমান্ড অলরেডি উঠে আছে। আচ্ছা আরেকটা প্রবলেম এখানে যেটা আছে, এক্সএসএস ফাজের মধ্যে কিন্তু আপনি কোনো ফাইল টেস্টিংয়ের সুযোগ পাবেন না, যেটা কিনা একটা মাইনাস পয়েন্ট এই টুল, কারণ আমরা তো একটা মাস হান্টিং করতেছি, লাইক আমরা একটা সিঙ্গেল ইউআরএল ধরে কিন্তু টেস্টিং করব না। আমরা দেখা গেছে যে একটা ইউআরএল ওকে দিয়ে, একটা ফাইল পাথ ওকে দিয়ে দিব, সে ওইটার উপর ভিত্তি করে আমরা অ্যাজিউম করবো যে ও হচ্ছে সেটা স্ক্যান করে দিবে, বাট আনফর্চুনেটলি হচ্ছে এক্সএসএস ফাজ কিন্তু এটা আপনাকে দিবে না। তো এইটা একটা ডাউন ব্যাক। তো আমরা একটা কাজ করব, আমাদের এখান থেকে একটা ইউআরএল আমরা পিক আপ করবো, যে কোনো একটা ইউআরএল যেটা কিনা আগে রিফ্লেক্ট হয়েছিল। তো চেক আউট করে দেখি এখানে একটা রিফ্লেক্ট প্যারামিটার পাওয়ার কথা, কেএক্সএসএস-এর মাধ্যমে যখন আমরা টেস্টিং করছিলাম কিছু ডেঞ্জারাস ক্যারেক্টার সহ কিছু রিফ্লেক্ট প্যারামিটার ছিল, ওইখান থেকে যে কোনো একটা প্যারামিটার, আচ্ছা এই যে প্যারামিটারটা ছিল সেই প্যারামিটারটা তখন রিফ্লেক্ট করতেছিল। সো এইটাই আমি এখন কপি করে এটাই আমি টেস্টিং করব। এক্সএসএস ফাজ এখানে কমান্ডটাও উঠে আছে। জাস্ট এখানে ইউআরএলটা আমি চেঞ্জ করে দিব। হ্যাঁ এখানে প্রথমত হচ্ছে পাইথন 3 এক্সএসএস ফাজ ডট পাই, দেন হচ্ছে মাইনাস ইউতে ইউআরএলটা মেনশন করতে হচ্ছে, যেহেতু এখানে কোনো ফাইল স্ক্যানিংয়ের সুযোগ নেই। আর ভার্বোস, এই ফ্ল্যাগটা দ্বারা ভার্বোসিটিটা বোঝাচ্ছে যাতে সব আউটপুট আমরা দেখতে পারি। তারপরে মাইনাস পি দ্বারা এখানে পেলোড ফাইল আপনি মেনশন করে দিতে পারেন। এখানে
এইখানে আমার র্যান্ডম ওদের এইখানে যে একটা র্যান্ডম ফাইল ছিল ডিফল্ট, সেটা আমি দিছি। তারপর হচ্ছে -v দ্বারা হচ্ছে ভ্যালিডেট, মানে এখানে তো ওরা যে পেলোডটা টেস্টিং করবে ওইটা অ্যাকচুয়ালি আপনার রিফ্লেক্ট হচ্ছে কিনা সেটা ভ্যালিডেট করে আমাকে দিবে। আর -t দ্বারা আই থিঙ্ক থ্রেড বুঝে বা সামথিং এরকম কিছু একটা থ্রেড, আচ্ছা -t দ্বারা হচ্ছে থ্রেড বুঝাচ্ছে এখানে। তো এবার যদি আমি এটা ইন্টারপ্রেস করি, প্রথমত দেখতে পাচ্ছেন যে সিএসপি চেকিং করতেছে, সো এখানে কোনো সিএসপি হেডার নাই। তারপর যেটা করলো যে আপনার স্ট্যাটিক টেস্টিং করছে, তো স্ট্যাটিক টেস্টিংয়ের ক্ষেত্রে এই প্যারামিটারটা টেস্টিং করছে, বাট তেমন আউটপুট বা পায় না। আচ্ছা, এইখানে যেটা হয়েছে, আমি যখন এইটার টিউটোরিয়ালগুলো দেখতেছিলাম তখন দেখলাম যে এইটা আরও ফার্দার আরও সুন্দর করে স্ক্যানিং করে, বাট আমার ক্ষেত্রে আনফর্চুনেটলি এই পর্যায়ে এসে এটা থেমে যায়। সো আই ডোন্ট নো এটা কেন, কোনো একটা প্রবলেম অবশ্যই আছে, সিস্টেম রিলেটেড হতে পারে, অথচ আমি যখন এটাকে আমার ভিপিএসে ট্রাই করছিলাম তখন আবার ভালো মতো কাজ করছে। সো এটা হয়তো বা সিস্টেম রিলেটেড কোনো একটা প্রবলেম হইতে পারে। তো আপনাদের ক্ষেত্রে আপনারা চেক করে দেখতে পারেন, যদি দেখেন আপনার লোকাল মেশিনে কাজ করতেছেন, আপনারা গুগল শেল অথবা গিটহাবের যে ওয়ার্ক স্পেস আছে সেগুলোর মধ্যে আপনারা এই টুলটা ইউজ করতে পারেন, তখন হয়তো বা বেটার রেজাল্ট পাবেন যদি আপনি সব কিছু ইনস্টলেশন কমপ্লিট করে ফেলান। তাহলে এটাও একটা ভালো টুল, বাট এটার একটা খারাপ দিক হচ্ছে যে এটা হচ্ছে আপনাকে ফাইল স্ক্যানিং করতে দিবে না, যেটা কিনা একটা প্রবলেম। আপনি যখন মাস হান্টিং করবেন সেক্ষেত্রে আপনার একটা প্রবলেম ফেস করতে হবে। সো আই থিঙ্ক আমি এটা নিয়েও ক্লিয়ার করতে পারছি। সো এবার হচ্ছে আমি ফাইনাল যে টুল, অ্যাকচুয়ালি আমার কাছে পার্সোনালি যদি কেউ আস্ক করে বা আমার কাছে যদি পার্সোনালি আস্ক করা হয় যে বেটার টুল কোনটা আমার কাছে, আমি অলওয়েজ আপাতত পর্যন্ত বর্তমান পর্যন্ত আমি বলবো যে ডেলফক্স হচ্ছে সবচাইতে বেটার টুল ফর মি। কেন ডেলফক্স আমার কাছে সবচাইতে বেটার টুল, এটার রিজন হচ্ছে ডেলফক্সও এই যে একটু আগে যে টুলটা নিয়ে কথা বলছিলাম এখানে কিন্তু সিএসপি চেকিং করতেছিল, ডেলফক্সও কিন্তু আপনাকে সিএসপি চেকিং করে দিবে। যদি দেখে যে আপনার ইউআরএলের মধ্যে সিএসপি প্রেজেন্ট আছে, ওইটাকে বাইপাস করা যায় কিনা সেটা টেস্টিং করবে। যদি বাইপাস করা যায় সেটাও কিন্তু আপনাকে দেখাই দেবে যে সিএসপি বাইপাস করা যাচ্ছে বা সিএসপিটা ভালনারেবল, এটা কিন্তু আপনাকে একটা দিচ্ছে। আর তারপরে যেটা দিচ্ছে আপনাকে রিফ্লেক্টেড প্যারামিটারগুলো বের করে দিচ্ছে সাধারণত। আর তাছাড়াও আপনার আমি যদি ডেলফক্সের হেল্পটা দেখাই, ডেলফক্সের মাধ্যমে কিন্তু আপনি অনেক মাল্টিপল এখানে ফিচার কিন্তু পেয়ে যাবেন। আপনি একটা ফাইল স্ক্যান করতে পারবেন, যেটা কিনা আমরা প্রিভিয়াস টুলের মধ্যে পাই নাই। তারপরে হচ্ছে আপনি পেইলোড, এই পেইলোড ট্যাগের মাধ্যমে আপনি চাইলে নিজস্ব কিছু পেইলোড ইউজ করতে পারবেন। আর পাইপ সাইনের মাধ্যমে যে মাস হান্টিং করতে গেলে আপনার স্পিডটাকে আরও বেটার করার জন্য, রেজাল্টটা ভালো করার জন্য আপনি পাইপ স্ক্যানটা করতে পারেন। আপনি ফাইলের মাধ্যমে করতে পারেন অথবা পাইপ স্ক্যানে করতে পারেন মাস হান্টিংয়ের ক্ষেত্রে। তারপর এখানে সার্ভার নামে একটা ফ্ল্যাগ আছে, যেখানে কিনা এপিআই সার্ভার স্টার্ট হয়ে যাবে। তারপর স্টোরড এক্সেসেস, আদার যে সমস্ত টুলগুলো আমি দেখাইলাম ওইগুলোতে কিন্তু আপনার স্টোরড এক্সেসেস টেস্টিং করতে পারবেন না, বাট এটাই কিন্তু আপনাকে সেই ফিচারটা দেয়। অলসো আপনি সিঙ্গেল ইউআরএল স্ক্যান করতে পারবেন, এবং এমনকি আপনি ব্লাইন্ড এক্সেসেস টেস্টিং করতে পারবেন। আপনি জাস্ট -b যে কোনো কমান্ডের সাথে আপনি যদি -bটা ইউজ করে আপনি আপনার যে কলব্যাক ইউআরএলটা আছে আপনার হোস্ট, অথবা এই জায়গাটায় আপনি আপনার ইন্টারেক্ট এসএসের যে কলব্যাক সার্ভারটা আছে সেটার লিঙ্ক আপনি ইউআরএল দিয়ে দিতে পারেন, অথবা আপনার যদি বার্ডসুট প্রফেশনাল থাকে ওইখান থেকে আপনি কোলাবরেটরের যে হোস্টটা আছে সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো এখানে জাস্ট আপনার হোস্টটা অ্যাড কলব্যাক ইউআরএলটা দিয়ে দিলেই এনাফ। আপনি এখানে চাইলে কুকিটা আপনি নিজের মতো করে সেট আপ করতে পারবেন। অ্যান্ড ডাটা, আপনি যে ডাটাগুলো পাস করতেছেন সেখানে আপনি অনেক কিছু চেঞ্জেস করতে পারবেন। হেডার এখানে চেঞ্জ করে দিতে পারবেন। মেথড আপনি চাইলে এক্সেসেস মেথড, আপনি যেই মেথডে চান, আপনি ডিফল্ট এটা গেট মেথডে থাকে, আপনি চাইলে ওইখানে পোস্ট পুট বা আদার্স মেথডের মাধ্যমে আপনি কিন্তু স্ক্যানিং করতে পারবেন। অলসো হচ্ছে আপনি প্যারামিটারগুলো হচ্ছে মাইনিং করতে পারবেন আই থিঙ্ক। আর আরও অনেক ফিচার আছে, ঠিক আছে। আপনি চাইলে ডম মাইনিং করতে পারবেন। হিডেন অনেক প্যারামিটার থাকে যেগুলো কিনা জেএস ভ্যালুর মধ্যে থাকে, অথবা আপনার এসটিএমএল যে সোর্স কোডটা থাকে সেটার মধ্যেও কিন্তু থাকে, তো ওইগুলো আপনি মাইনিং করতে পারবেন। অ্যান্ড আপনি যদি কোনো একটা অ্যাটাক স্পেসিফিকভাবে স্কিপ করতে চান সেটাও কিন্তু আপনি পারবেন। তো আরও অনেক ফিচার আছে এখানে। ওয়াফ ইভেশন নামে একটা ফ্ল্যাগ আছে, যেটার মাধ্যমে আপনি এই ওয়াফ ইভেশন করতে পারবেন। আপনার স্পিডটাকে আরও বেটার করার জন্য আপনি এই -w ফ্ল্যাগটা হচ্ছে ইউজ করতে পারবেন। তো আলটিমেটলি বলতে গেলে আমার কাছে পার্সোনালি হচ্ছে বেস্ট টুল এক্সেসেস হান্টিংয়ের ক্ষেত্রে ডেলফক্স, তাই আমি এটাকে লাস্টে দেখাচ্ছি। তো এটা কীভাবে ইউজ করতে পারেন সেটা আমি যদি দেখাই দিই। এটা ইউজ করা একদমই সিম্পল। আপনি সিম্পল ডেলফক্স তারপর হচ্ছে ফাইল দিয়ে আপনি যে আপনার যে ফাইলের নামটা আছে সেই ফাইলের নামটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। এটা দিয়ে যদি আপনি ইন্টারপ্রেস করেন ডিফল্টভাবে হচ্ছে আপনার স্ক্যানিংটা স্টার্ট হয়ে যাবে। এবার জাস্ট আপনি যদি একটু ওয়েট করেন দেখবেন যে একদম ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার রেজাল্টটা, আপনার স্ক্যানিংটা ফুললি কমপ্লিট হচ্ছে, ওয়েট করবেন।
হয়তো বা ভালো কোনো কিছু রেজাল্ট পেয়েও যেতে পারেন। এটা হচ্ছে একদম খুবই, এখানে দেখেন আপনার, আচ্ছা এখানে কিছু কিছু ক্ষেত্রে একটু ইউরোর আসতে আছে, যাই হোক ওটা ব্যাপার না। এখানে কন্টেন্ট টাইপ কি কি আছে সেইগুলো, এক্সএসএস এর ক্ষেত্রে এটা জাস্ট একটা ফাজিং রিলেটেড টুল, ঠিক আছে। এটা জাস্ট আপনাকে ওই যে ব্রুট ফোর্স করে দিবে না, প্রিভিয়াস যে টুলটা এক্সএসএস ফাজ ছিল ওইটার মতোই, অ্যান্ড ওইটা থেকেও আমি বলবো যে এটা একটু অ্যাডভান্স। এখানে আপনাকে ওই যে যেটা বললাম হিডেন প্যারামিটারগুলো মাইনিং করে দেয়। আপনি একটা ইউআরএল ওকে দিলেন, ওই ইউআরএল এর মধ্যেও আরও কোনো হিডেন প্যারামিটার আছে কিনা, যেটা কিনা আর্জুন নামে একটা টুল আছে যেটার মাধ্যমে আমরা করতে পারি। তো ওই জিনিসটাও কিন্তু এখানে করে দিবে, যে হিডেন প্যারামিটার যদি পাই সেই প্যারামিটারগুলো মাইনিং করে দিবে, অ্যান্ড সেই প্যারামিটারগুলোর মধ্যে হচ্ছে ও টেস্টিং করবে যে এক্সেসেস আছে কিনা। তো এখানে কাইন্ড অফ ফাজিং করতেছে ও। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেটার টুল ফর এক্সেসেস হান্টিং। আপনারা আরেকটু ফাস্ট স্ক্যান করার ক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে আরেকভাবে ইউজ করতে পারেন, যেরকম ক্যাট কমান্ডের মাধ্যমে আপনি আপনার যে ফাইলের নামটা সেই ফাইলের নামটা দিয়ে দিবেন, তারপরে হচ্ছে একটা পাইপ সাইন দিয়ে আপনি ডেলফক্স টুলটার নাম দিবেন, তারপরে হচ্ছে আপনি এটাকে এটার পাইপ নামে যে ফ্ল্যাগটা আছে সেই ফ্ল্যাগটা এখানে দিলে বা কমান্ডটা এখানে দিলে ও বুঝবে যে আপনি এখানে পাইপের মতো করে স্ক্যান করতে পারতেছেন। তো ও এইটাকে হচ্ছে একটা মাস হান্টিং বা মাস এক্সেসেস স্ট্রিংয়ের মতো করে ট্রিট করবে, অ্যান্ড ওইভাবেই হচ্ছে করবে। আর আপনি যদি এখানে ব্লাইন্ড এক্সেসেসও একই সাথে টেস্টিং করতে চান, সেক্ষেত্রে আপনি -b দিয়ে আপনি আপনার ব্লাইন্ড এক্সেসেসের পেলোড আপনি দিয়ে দিতে পারেন। তো তারপরে হচ্ছে, আচ্ছা সরি মাইনাস ওইটা আমি সরাই দিই আপাতত। অ্যান্ড এখানে আপনি চাইলে ওয়াফ ইভেশন এই ফ্ল্যাগটা অ্যাড করতে পারেন, যদি দেখেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যান্টিভাইরাসটা হচ্ছে, সরি ফায়ারওয়ালটা হচ্ছে মোটামুটি ভালো টাইপের ফায়ারওয়াল, সেটার জন্য আপনি ওইটা দিতে পারেন। অ্যান্ড আপনি চাইলে আপনার কাস্টম পেলোডও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো আর বেশি বলতেছি না, এটার সম্পর্কে বললে হয়তো বা আপনারা ভাবতে পারেন যে আমি জাস্ট একটারই প্রশংসা করতেছি, বাট অ্যাকচুয়ালি ডেলফক্স টুলটা হচ্ছে অটোমেশন করার ক্ষেত্রে আপনি যদি ড্যামভাবে হচ্ছে অটোমেশন করেন, ম্যানুয়ালের দিকে নাই যেতে চান, সেক্ষেত্রে ডেলফক্সটা আপনাকে অনেক ফিচার দেবে। এটাও যদি আপনি ভালো মতো করতে পারেন, আই থিঙ্ক আপনি ভালোভাবে স্ক্যানিংটা ভালো একটা রেজাল্ট হয়তো বা পেতে পারেন। সিম্পল হচ্ছে আমি যদি এবার স্ক্যানিংটা করি, দেখবেন যে স্ক্যানিং স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড এটা বর্তমানে পাইপ মোডে আছে। তো দুইটা মোডের মাধ্যমে আপনার যদি একটা ফাইল থাকে, আপনি চাইলে পাইপ মোডের মাধ্যমে স্ক্যানিং করতে পারেন, অথবা আপনি চাইলে ফাইল মোডের মাধ্যমে স্ক্যানিং করতে পারেন। অ্যান্ড এখানে দেখেন যে রেজাল্ট, আপনার যদি কখনো ফাইল মোডটা দেখেন যে কাজ ভালো মতো করতেছে না, আপনারা পাইপ মোডে করতে পারেন। এখানে ফলো রিডাইরেক্টটাও আপনারা অন করে দিতে পারেন, ট্রু করে দিতে পারেন। আর এখানে আপাতত মাইনিং ডম, মানে হচ্ছে আপনার যে হিডেন প্যারামিটারগুলো বা ডমগুলো আছে সেগুলো মাইন করে এক্সট্রা আরও প্যারামিটার বের করা ট্রাই করবে। তো এটা যদি আপনি এটা করতে গেলে একটু সময় বেশি লাগবে, তো আপনি যদি চান যে না সময় বেশি আমি দিতে চাই না, তাহলে আপনি এইটাকে স্কিপ করে দিবেন। এটা চাইলে আপনি ফ্ল্যাগের মাধ্যমে স্কিপ করতে পারবেন। তারপরে জিএফ প্যাটার্নের মাধ্যমে মাইনিং করে। তো এইগুলো হচ্ছে আপনার এইটার যে টুল সেটার ব্যাপারে। তো এটা আপনারা যদি রান করে রাখেন, তাহলে আমি এটার একটা ভিজুয়াল, একটা ভালনারেবল সাইট দিয়ে আমি একটা ভিজুয়াল একটা কি বলে যে একটা ডেমনস্ট্রেশন করা। এটা জাস্ট ভালনারেবল সাইট, এটা সবাই জানে যে এটা গ্লোবাল একটা ভালনারেবল সাইট। তো আমি ওইটার সাহায্যে হচ্ছে আমি এটা একটা ভালনারেবিলিটি প্রুফ করে দেখাই ডেলফক্সের মাধ্যমে। এই সাইটের ভালনারেবিলিটি আপনি যে কোনো, আমি এতক্ষণ যে টুলগুলো দেখালাম ওইগুলোর মাধ্যমে বানাইতে বের করতে পারবেন, বাট ডেলফক্সের মাধ্যমে কীভাবে, জাস্ট এটা আপনি এইভাবেও দেখতে পারেন যে আপনার কাছে যদি একটা সিঙ্গেল একটা ইউআরএল থাকে, সেই ইউআরএলটাও আপনি কিন্তু ডেলফক্সের মাধ্যমে কীভাবে করতে পারেন। তো এখানে আমি একটা অনলাইনার ইউজ করছি। অনলাইনারটা অ্যাকচুয়ালি কি, যে কাটানা, তারপরে হচ্ছে আমরা -u ফ্ল্যাগটা ইউজ করছি, তারপরে হচ্ছে আমাদের হোস্টটা, যেহেতু আমরা সিঙ্গেল একটা ইউআরএল স্ক্যানিং করবো, তো ওই ইউআরএলটা দিয়ে দিছি। সাইলেন্টভাবে স্ক্যানিং করতে চাচ্ছি তাই ওইটা, ডেপথ হচ্ছে আমরা 6 রাখছি, রেট লিমিট হচ্ছে 20 রাখছি। অ্যান্ড আমরা চাচ্ছি যে এই যে ইউআরএল থেকে জাস্ট যে সমস্ত কুইরি প্যারামিটারগুলো আছে সেইগুলো জাস্ট আউটপুটে আসবে, সেটা আমি সেটার জন্য ইউজ করছি। অ্যান্ড হচ্ছে আমরা যে ফাইলের জেএস রিলেটেড যত ফাইল আছে, জেএস ফাইল, সেগুলো হচ্ছে যাতে না আসে সেইগুলোর জন্য আমি এই ফ্ল্যাগটা ইউজ করছি। তারপরে পাইপ সাইন দিয়ে আমি ডেলফক্সের পাইপ মোডের মাধ্যমে ডেলফক্সটা ইউজ করতেছি। তো এবার যদি আমি এটা স্ক্যানিং করি, তো দেখবেন যে একটু ওয়েট করলে দেখবেন যে আমাদের কাছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টগুলো এখানে যেটা হবে, এখান থেকে যে প্যারামিটারগুলো আমরা পাবো কাটানা টুলের মাধ্যমে, সেই প্যারামিটারগুলোর মধ্যে ডেলফক্স হচ্ছে ওর মতো করে স্ক্যানিং করবে। প্রথমে প্যারামিটারগুলো তো বের হবে, তারপরে এই প্যারামিটারগুলোর মধ্যে, যে এখানে একটা প্যারামিটার কিন্তু এখানে বের হয়েছে, তারপরে এই প্যারামিটারগুলোর মধ্যে ডেলফক্স ওর নিজের মতো করে স্ক্যানিং করবে। তো এখানে দেখেন স্ক্যানিং করলো, স্ক্যানিং করার পর দেখলো যে আপনার এই যে পিপি প্যারামিটারের যে ভ্যালুগুলো আছে সেগুলো রিফ্লেক্ট হচ্ছে, অ্যান্ড সমস্ত ভ্যালু রিফ্লেক্ট হচ্ছে। এখানে দেখেন যত ডেঞ্জারাস ক্যারেক্টার ছিল সেগুলো কিন্তু এখানে রিফ্লেক্ট হচ্ছে। তারপরে হচ্ছে এখানে কিন্তু ওরা একটা পেলোডে অ্যাড করছে, অ্যান্ড তারপরে দেখছে যে এটা রিফ্লেক্ট হচ্ছে। এই যে পেলোডটা অ্যাড করছিল সেটা হচ্ছে রিফ্লেক্ট হয়েছে, অ্যান্ড সেটা কিন্তু আমাকে দেখায় দিচ্ছে। তো এবার যদি আমি এটাকে ওপেন করি,
এখানে কিন্তু আমাকে একটা পিওসি দিয়ে দিয়েছে, যে পিওসি এটা ভ্যালিডেটেড পিওসি। আমি যদি এটা আমার যে ইটা আছে সেখানে ওপেন করি, যেটা অ্যাকচুয়ালি কি এখানে পপ আপ আসছে কিনা। আচ্ছা হ্যাঁ, দেখেন এটা কিন্তু পপ আপ আসছে। এটা একটু মনে হইতে পারে যে এরকমভাবে কেন আসলো, কারণ এখানে দেখেন প্রিন্ট ফ্ল্যাগটা কিন্তু ইউজ করা হয়েছে। আমি যদি প্রিন্ট ফ্ল্যাগের বদলে আমি যদি এখানে অ্যালার্টটা ইউজ করি, তাহলে দেখবেন যে অ্যালার্টও আসছে। আমি এখানে যদি জাস্ট অ্যালার্টটা ইউজ করি, এবার যদি ইন্টার প্রেস করি, আচ্ছা আমি এটা কপি করে আদার্স আরেকটা জায়গায় ওপেন করি, দেখেন এবার কিন্তু অ্যালার্টও আসতেছে। সো এইভাবেই কিন্তু ডেলফক্স টুলটা কাজ করে। এটা জাস্ট দেখাইলাম, কারণ হচ্ছে এটা ভালনারেবল সার্ভ, এটা একটা ভালনারেবল সাইট, তো এটার জন্য এটা দেখাইতে খুবই ইজি হয়েছে, 1 মিনিটের মধ্যে বের করে দেখাইতে পারলাম। বাট রিয়াল সাইটে কিন্তু এত ইজিলি বের করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে যখন আপনি ফাইলের প্রত্যেকটা ইউআরএলকে স্ক্যানিং করবেন ডেলফক্সের সাহায্যে, সো চেষ্টা করবেন একদম স্ক্যানিংটা যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে। তো স্ক্যানিং কমপ্লিট হওয়ার পরে যদি দেখেন যে এরকম কিছু আপনাকে দেখাচ্ছে যে এখানে কিনা পিওসি দেখাচ্ছে অ্যান্ড বলতেছে যে এটা ভালনারেবল, তারপরে তখন কি করবেন, ওইটাকে কপি করে আপনি ব্রাউজারে দেখবেন যে আপনার রিফ্লেক্ট হচ্ছে কিনা, অথবা পপ আপ আসতেছে কিনা। বা যদি দেখেন যে ব্রাউজারের মধ্যে কোনো পপ আপ আসতেছে না, সেক্ষেত্রে একটু চেক করে দেখবেন ম্যানুয়ালি যে আসলে কোথায় প্রবলেমটা। তো এইভাবে হচ্ছে টেস্টিং করে দেখতে পারেন। আর এটা কিন্তু আপনি আউটপুটও নিতে পারেন, আপনি ডেলফক্সের মাধ্যমে কিন্তু আউটপুটও আপনি একটা ফাইলের মধ্যে সেভ করতে পারবেন। তো আশা করি আমি কিছুটা হলেও এই ভিডিওতে আমি শিখাইতে পারছি, বা কিছুটা হলেও আমি আপনাদেরকে একটা গাইড দিতে পারছি যে কীভাবে আপনারা এক্সেসেস হান্টিং করতে পারেন অটোমেশনের থ্রুতে। আর আমি আবারও বলতেছি, আমি যে টুলগুলো দেখাচ্ছি এই টুলগুলো বর্তমানে ভালো কাজ করছে বা ভালো কাজ করতেছে, এগুলো সামনে করবে কিনা জানি না, বাট আপনারা আই থিঙ্ক আমি প্রসেসটা বুঝাইতে পারছি যে কীভাবে প্রসেসটা হয়। তো প্রসেসটা যদি আপনারা মাথায় রাখেন, পরবর্তীতে যদি এই টুলগুলো ভালো কাজ নাও করে, আপনারা এটার আলটারনেটিভগুলো বের করবেন যে এটা আলটারনেটিভ বর্তমানে ভালো কোনগুলো কাজ করতেছে, সো সেইগুলো ইউজ করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা টুল আছে যদি আপনাদের টাকা পয়সা থাকে সেক্ষেত্রে KNO এক্সেসেস নামে একটা টুল আছে, এটা আরও বেটার একটা টুল। এটা বাট এটা হচ্ছে সাবস্ক্রিপশন বেসড, বাট এটার ক্ষেত্রে রেজাল্ট অনেক, আপনি অটোমেশনের ক্ষেত্রে এই টুলটা হচ্ছে সবচাইতে আমি যতটুকু রিসার্চ করে পাইলাম যে এই টুলটা হচ্ছে সবচাইতে বেস্ট এক্সেসেস হান্টিংয়ের ক্ষেত্রে। বাট এটার আবার একটা কি বলে যে এটা হচ্ছে একটা পেইড টুল। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি টাকা পয়সা থাকে তাহলে আপনারা ওই টুলটা সাবস্ক্রিপশন নিয়ে তারপর ইউজ করতে পারেন। আর অনেক সময় যদি দেখেন যে আপনি যে প্যারামিটারগুলো পাইছেন সেগুলোর মধ্যে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি আর্জন টুলের মাধ্যমে হিডেন প্যারামিটারগুলো বের করে সেই প্যারামিটারগুলোর মধ্যে আপনি অটোমেশন করতে পারেন। তো আই থিঙ্ক আজকের ভিডিওটা এখানেই শেষ করা উচিত। সো আশা করি আপনাদের ভালো লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে।